নমস্কার বন্ধুরা, আমি সাধারণত আপনাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার কিছু ভাই বোন এই অনুরোধ করেছে যে তাদের সামনে যেহেতু রেলের পরীক্ষা আছে, তাই সেই সংক্রান্ত বেশ কিছু অঙ্ক দিতে। ফলে আমি বেশ কিছু অঙ্ক আপলোড করছি, যেটি এই পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এখান থেকে বেশ কিছু অঙ্ক কিন্তু আপনি কমন পাবেন। অঙ্কগুলি শিখে নিন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আরও বেশ কিছু অঙ্ক আপনাদের জন্য আপলোড করব। যেমন এই প্রথম অঙ্কটি দেখুন, এখানে বলা আছে x/3 ইকুয়াল টু y/4 ইকুয়াল টু z/5 হলে x প্লাস ওয়াই মাইনাস জেড ডিভাইড বাই এক্স এর মান কত। মনে রাখবেন, এখানে এই ধরনের অঙ্ক যদি দেয়, সরাসরি যেটি করবেন, এক্স এর মান 3 এখানে বসিয়ে দেবেন, ওয়াই এর মান 4 বসিয়ে দেবেন, জেড এর মান 5 বসিয়ে দেবেন। বসান, তাহলে দেখুন কি হয়। এক্স এর মান 3 বসালাম, ওয়াই এর মান 4 এবং জেড এর মান বসালাম 5, ডিভাইড বাই এক্স আছে, আবার এক্স এর মান আমি 3 বসিয়ে দিলাম। তাহলে যোগ বিয়োগ করে দেখুন, 3 এবং 4 7 মাইনাস 5 অর্থাৎ হলো 2 এবং নিচে হলো 3। তাহলে এই ধরনের অঙ্কে উত্তর হলো 2/3 অ্যান্সার। এবং সবসময় এটিই করবেন। অনেকে করে কি, এটিকে সমান কে ধরে ইত্যাদি করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আপনার সময় একটি ফ্যাক্টর। পরের অঙ্কটি দেখুন এখানে বলা আছে 160-এর 45% ইকুয়াল টু এক্সের 25% হলে এক্স ইকুয়াল টু কত। যেটি করবেন 160-এর 45% মানে এটা ইন্টু 45 করবেন, 45/100 করার কোনো দরকার নেই, সমান এদিকে দেখুন বলেছে এক্সের 25%, তাহলে এক্স ইন্টু জাস্ট 25 করে দেবেন। এরপর ক্যান্সেল করে এক্সের মানটি এখান থেকে আপনি বের করে নেবেন। দেখুন এখানে যদি আমি ক্যান্সেল করি, 5 দিয়ে 5 5-এ 25, 5 9-এ 45, আবার 5 দিয়ে যদি আমি ক্যান্সেল করি, 5 3-এ 15 আর 1-কে 16, 5 2-এ 10। তাহলে এখান থেকে আপনি এক্স এর মান পেয়ে গেলেন সরাসরি 9 দিয়ে 18 8 হাতে রইল 1, 27 আর 28, 288। এটি হবে অ্যান্সার। দরকার নেই 45%কে 45/100 করার, সরাসরি আপনি 45 লিখবেন, যেহেতু এখানে দুদিকেই দেখুন পার্সেন্টেজ রয়েছে। পরের অঙ্কটি দেখুন এখানে বলা আছে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 5:6:1 হলে ত্রিভুজটি কেমন হবে। এখানে আপনাকে অনুপাতটি দেওয়া আছে 5:6:1। তাহলে আনুপাতিক ভাগাহার হিসেবে কোণগুলি কেমন হবে, একটি আমি 5 6 1 পাশাপাশি লিখছি এবং আনুপাতিক ভাগহার হিসেবে লিখব। যখন নিচটা লিখব তখন এই সংখ্যা 3টি যোগ করে দেব, 5 আর 6 11 আর একে 12। তাহলে এর নিচেও লিখব 12, এর নিচেও লিখব 12, এর নিচেও লিখব 12। যেহেতু একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180, তাই এটিকেও 180 ডিগ্রি দিয়ে গুণ করব। যথারীতি এটিকেও 180 দিয়ে গুণ করব এবং একেও কিন্তু আমি গুণ করব 180 দিয়ে। তারপর এটিকে কাটাকাটি করার চেষ্টা করব, দেখুন কত হয়। যেহেতু আমরা জানি 12 15 180, তাহলে এই দুটি গুণ করলে পাবেন 75 ডিগ্রি। একইভাবে এটিও কাটাকাটি গেল 15 দিয়ে, তাহলে 15 6 90 ডিগ্রি। এবং আবার এটি যদি কাটাকাটি করান তাহলে দেখতে পাচ্ছেন এটি পেলেন 15 ডিগ্রি। তাহলে লক্ষ্য করে দেখুন ত্রিভুজের 3টি কোণ, একটি হলো 75 ডিগ্রি, একটি 90 ডিগ্রি এবং একটি 15 ডিগ্রি। যেহেতু একটি কোণ 90 ডিগ্রি মানে সমকোণ আছে, তাই এটি আমি বলতে পারবো সমকোণী ত্রিভুজ। পরের অঙ্কটি দেখুন এখানে বলা আছে 512-র সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আপনার কাজ হচ্ছে প্রথমে 512 এর বর্গমূল নির্ণয় করার চেষ্টা করা। 512-র যখন বর্গমূল আমি করব, যেহেতু প্রথমে 5 আছে 2 নিলাম, তাহলে এই 2 2 4 এখানে করলাম। আবার যদি এখানে আমি একটি দাগ টানি, এখানে তার ডবল অর্থাৎ 2 এর ডবল নিলাম 4, এবং এমন একটি সংখ্যা নেব যাতে গুণ করলে এর কাছাকাছি হয়। তার আগে এটি বিয়োগ করে নিই, 5 থেকে 4 বিয়োগ করলে 1 হলো, তারপরে 1 2 আছেই। এরপর দেখুন এখানে সাধারণত 2 নিলেই কাজ হচ্ছে, 2 এখানেও 2 করলাম এবং এটিকে যখন আমি গুণ করব 2 দিয়ে, 2 2 4, 4 2 8, ফলে আমার ভাগশেষ থাকলো বা এখানে বাকি থাকলো 28, অর্থাৎ কাছাকাছি সংখ্যাটি হলো 22। এরপর আপনি যেটি করবেন 22-এর সঙ্গে 1 যোগ করে দেবেন, 1 যোগ করে তার বর্গ তৈরি করুন। দেখুন 22-এর সঙ্গে 1 যোগ করলে 23 পাবেন, তার বর্গ নির্ণয় করুন। দেখুন এর বর্গ হচ্ছে 529, অর্থাৎ 512-র কাছাকাছি, অথচ 512-র থেকে বেশি
বর্গ সংখ্যাটি হলো 529। তাহলে আমি দেখব এর সঙ্গে কত যোগ করলে 529 হচ্ছে, অর্থাৎ 529 থেকে আমি 512 বাদ দেবো। দেখুন এটি বিয়োগ করলে হচ্ছে 17। তাহলে আমার কত উত্তর হবে? এখানে 17। অর্থাৎ এর সঙ্গে যদি আমি 17 যোগ করি তাহলে এটি 529 হবে এবং সেটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে আর সেটি 23-এর বর্গ হবে। পরের অঙ্কটিতে আসুন। দেখুন এখানে বলা আছে একটি সংখ্যাকে 5 দ্বারা গুণ করলে 280 বৃদ্ধি পায়, সংখ্যাটি কত? ধরুন সংখ্যাটি আমি 1 রেশিও ধরলাম, একে 5 দ্বারা যখন গুণ করবেন তখন এটি 5 রেশিও হবে। তাহলে বলুন তো এখানে বৃদ্ধি কত হলো? 4 রেশিও। এখানে দেখুন আপনাকে বলা আছে বৃদ্ধিটা হলো 280, তাহলে অবশ্যই 4 রেশিও হলো 280। তাহলে জাস্ট 1 রেশিও বার করতে গেলে আমি 4 দিয়ে ভাগ করে দেবো। 4 দিয়ে ভাগ করলে দেখুন এখানে পাওয়া গেল 70 এবং আমি সংখ্যাটি কিন্তু 1 রেশিওই ধরেছিলাম, তাহলে সংখ্যাটি হলো 70। এখানে আপনাকে বলতেও পারে যে 5 দিয়ে গুণ করার পর সংখ্যাটি কত হবে, তখন 5কে আপনি 70 দিয়ে গুণ করে দিতেন, পেতেন 350। পরের অঙ্কটি দেখুন। দেখুন এখানে বলা আছে জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে 25%। তাহলে 50 সিসি বরফ জলে পরিণত হলে জলের আয়তন কি হবে? ধরুন জলের ক্ষেত্রে 100 ভাগ জল আপনি নিলেন, যেহেতু 25% বাড়ছে তাই যখন এটি বরফে পরিণত হবে, এটি জল বা ওয়াটার বরফে যখন পরিণত হবে তখন 125 সিসি আইসে পরিণত হবে। এবার উল্টো দিকটাই দেখুন, যদি 125 সিসি বরফ আপনি নেন তাহলে সেটি যখন জলে পরিণত হবে তখন 100 সিসি জলে পরিণত হবে। এখানে কত বরফ নেওয়া হয়েছিল? 50 সিসি। তাহলে আপনি দেখুন যখন 1 অনুপাতে নেবেন তখন এটি হবে 100/125। যেহেতু 50 সিসি আপনি নিয়েছেন তাই তখন উত্তরটি দাঁড়াবে 100/125 ইন্টু 50। এরপর এটি কাটাকাটি করে দেখুন, 25 5 125, 25 4 100, 5 10 50, অর্থাৎ 40 সিসি এই আয়তনটি সে ধারণ করবে। পরের অঙ্কটি দেখুন। দেখুন এখানে বলা আছে একটি শঙ্কু ও একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ সমান, উচ্চতাগুলি একটি 3 আর একটি 6 সেমি হলে আয়তনের অনুপাত কত? মনে রাখবেন শঙ্কুর ক্ষেত্রে যে আয়তন হয় এই সূত্রটি একটু মনে রেখে দেবেন, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটি আয়তন শঙ্কুর। আর যদি চোঙ বলা হয় তাহলে কিন্তু চোঙের আয়তন হয় পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এখানে আপনাকে যেটি বলেছে ওদের ভূমির ব্যাসার্ধ সমান, মানে দুটোর ক্ষেত্রেই ধরুন ব্যাসার্ধটা আর, দেখুন আমি এখানেও তাই ধরেছি। উচ্চতাগুলো একটি 3, তাহলে এখানে এইচটি 3 আর একটি 6, তাহলে এখানে এইচটি 6। তাহলে পর আমি যদি মান বসাই কি পাচ্ছি দেখুন, 1/3 পাই, 8টা আরই রাখলাম, এইচটা হলো 3, কাটাকাটি গিয়ে দেখুন আপনার হলো পাই আর স্কোয়ার। এখানে যদি এইচ এর মানটি 6 বসান কি হচ্ছে দেখুন, পাই আর স্কোয়ার ইন্টু 6। তাহলে এই দুটোর আয়তন আপনি পেয়ে গেলেন, একটি পাই আর স্কোয়ার আর একটি পাই আর স্কোয়ার ইন্টু 6। এবার এই দুটির অনুপাত বার করুন, একটি পাই আর স্কোয়ার ইজ টু পাই আর স্কোয়ার 6। তাহলে দেখুন এখানে পাই আর স্কোয়ার কেটে গিয়ে এখানে 1 থাকলো, এখানে যথারীতি 6 থাকলো, তাহলে আপনি অনুপাতটি পেলেন 1:6 এবং এটি উত্তর। পরের অঙ্কটিতে আসুন। দেখুন এই অঙ্কটিতে বলা আছে দুটি সংখ্যার যোগফল 35, অন্তর মানে বিয়োগফল 5 হলে উহাদের লসাগু কত? আপনাদের বলে রাখি, যদি দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকে তাহলে সংখ্যা দুটি বার করার সহজ উপায় হচ্ছে এই দুটোকে একবার যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবেন আর একবার বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দেবেন। কি বললাম বোঝা গেল? অর্থাৎ একবার যোগ করে 2 দিয়ে ভাগ করেছি আর একবার যেটি করব সেটি বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে দেখুন একটি সংখ্যা হলো 40/2 মানে 20 আর একটি হলো 30/2 মানে 15। এরপর আপনাকে যেটা বলেছে উহাদের লসাগু কত, তাহলে 20 এবং 15 এই দুটির লসাগু আমি বের করে নেব। লসাগু বের করার অনেক পদ্ধতি আছে, আমি আগে শিখিয়েছি, যেভাবে খুশি আপনি করতে পারেন। দেখুন তাহলে এটি 5 দিয়ে যাবে, 5 4 20, 5 3 15, তাহলে এখানে লসাগু হলো 5 4 20, 20 3 60 এবং এইটি উত্তর। পরের অঙ্কটি দেখুন। দেখুন এখানে বলা আছে এক ভদ্রলোক 25 বছর বয়সে চাকুরিতে যোগদান করেন, কর্মরত অবস্থায় তিনি মারা যান। তিনি যদি জীবিতকালীন বয়সের 6-11 বছর চাকুরি করেন তাহলে তিনি কত বছর বেঁচে ছিলেন? ধরে নিন এই হচ্ছে তার জন্ম, এই অবস্থায় সে চাকরি পেয়েছে যখন তার বয়স 25 বছর। তারপর একটি জিনিস লক্ষ্য করে দেখুন,
সে চাকরি করতে করতে কিছুদিন পর মারা গেছে। আমি ধরে নিলাম তার টোটাল লাইফ স্প্যান হলো এক্স। তাহলে দেখুন, যেহেতু সে 25 বছর বয়সে চাকরি পেয়েছে, এখান থেকে চাকরি পেয়েছে, তাহলে বাকি অংশটাও চাকরি করেছে। গোটাটি এক্স হলে যদি 25 বছর বয়সে চাকরি পায়, তাহলে সে চাকরি করেছে কতদিন? এক্স বিয়োগ 25 বছর। এরপর আপনাকে বলা হয়েছে জীবিতকালীন বয়সের, মানে সে যেটা বেঁচে ছিল, কত বেঁচে ছিল? এক্স বেঁচে ছিল, তার 6/11 অংশ চাকুরি করেছে। তাহলে দেখুন, আপনি দুটো দিক থেকে বার করলেন। একটি হলো সে চাকুরি করেছে এক্স মাইনাস 25 বছর, আবার একদিকে পেলেন সে যত বছর বেঁচেছে তার 6/11 সে চাকরি করেছে। তাহলে নিশ্চয়ই এই দুটি অবশ্যই সমান। এরপর এই দুটি সংখ্যা থেকে আমি এক্স এর মান বার করব। তাহলে এক্স বিয়োগ এই অংশটা এদিকে নিয়ে চলে আসছি। তাহলে 6x/11 সমান 25কে ওদিকে নিয়ে চলে গেলাম 25। দেখুন, এখানে লসাগু হবে 11, ওপরে হবে 11x এবং মাইনাস 6x ইকুয়াল টু 25। বিয়োগ করুন, এই দুটি বিয়োগ করলে হলো 5x/11 ইকুয়াল টু 25। এরপর আপনি ক্যান্সেল করুন, 5 দিয়ে ক্যান্সেল যাবে, 5 5 25। তাহলে এক্স সমান হলো 55 বছর, অর্থাৎ তিনি 55 বছর বেঁচে ছিলেন। পরের অঙ্কটি দেখুন। দেখুন, এখানে বলা আছে একটি সংখ্যাকে 32 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 13। সংখ্যাটিকে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? এই অঙ্কটির ক্ষেত্রে কিচ্ছু করার দরকার নেই। আপনি করবেন কি, 13কে 8 দিয়ে ভাগ করে দেবেন। এখানে যাই বলুক, আপনি সবসময় করবেন কি, প্রথম ক্ষেত্রে যে ভাগশেষটি ছিল, দ্বিতীয় ক্ষেত্রে যেটি দিয়ে ভাগ করছেন সেটি দিয়ে ভাগ করে দেবেন। অর্থাৎ 8 দিয়ে আমি 13কে ভাগ করে দিচ্ছি। 8 1 8, তাহলে আপনার বাকি রইল কত? 5। এই 5 যে ভাগশেষ রইল, এটি আপনার অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ ওই সংখ্যাটিকে যদি 8 দিয়ে আমি ভোগ করতাম, তাহলে পরে 5 ভাগশেষ থাকতো এবং এটি উত্তর। পরের অঙ্কটি দেখুন। দেখুন, এখানে বলা আছে এক দালাল ক্রেতার কাছ থেকে 3% কমিশন নেয় এবং বিক্রেতার কাছে 4% কমিশন নেয়। তিনি একটি জায়গা বিক্রি করে 7,000 টাকা কমিশন পান। তবে জায়গাটি কত টাকায় বিক্রি হয়েছিল? জায়গাটির ক্ষেত্রে জায়গাটিকে অবশ্যই 100% ধরবেন। এরপর কি, এটা বিক্রয় মূল্য, অর্থাৎ জায়গাটা যে দামে বিক্রি হয়েছিল। এবার সে কি করেছে? 3% ক্রেতার কাছ থেকে কমিশন নিয়েছে আর বিক্রেতার কাছে 4%। তাহলে বিক্রেতার কাছে, এই দিকটা আমি বিক্রেতা ধরলাম, এখানে বিক্রেতা আছে, তার কাছ থেকে 4% কমিশন পেয়েছে। এখানে ক্রেতা কিনেছে, তার কাছে 3% কমিশন পেয়েছে। তাহলে সে মোট কত কমিশন পেল? 4% যোগ 3%, অর্থাৎ 7% কমিশন সে পেল। এখানে দেখুন বলা আছে 7,000 টাকা মোট কমিশন পেয়েছে। তাহলে নিশ্চয়ই এই 7%টাই 7,000 টাকার সঙ্গে সমান কিনা বলুন। 7%ই হলো 7,000 টাকার সঙ্গে সমান। এখানে দেখুন, তো বলেছে জায়গাটি কত টাকায় বিক্রি হয়েছিল। আমি জায়গাটা কি ভেবেছি? 100%। তাহলে আমি এখান থেকে 100% বার করব। অবশ্যই 1% বার করতে হলে এটিকে 7 দিয়ে ভাগ করব এবং যদি 100% বার করতে হয় তখন এটিকে আবার 100 দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ 7,000/7 ইন্টু 100। কাটাকাটি করে দেখুন, যেটি হবে সেটি অ্যান্সার। 7 1 7 1000। তাহলে আপনার হলো এই মূল্যটি ওই জায়গার দাম ছিল, অর্থাৎ জায়গাটি যে দামে বিক্রি হয়েছিল সেটা হলো এই মূল্যটা। পরের অঙ্কটি দেখুন। দেখুন, এখানে একটি সরল মান আপনাকে বের করতে দিয়েছে। এটি একটি সংখ্যার কিউব, এটি একটি সংখ্যার কিউব এবং তারপর 3 ইন্টু 3টে সংখ্যা দেওয়া আছে। মনে রাখবেন, এই সব অঙ্কের ক্ষেত্রে যে ফর্মুলাটি ইউজ হয়, এটা a কিউব, এটা b কিউব এবং এই অংশটা 3ab। কিন্তু আপনাকে সেটা খুঁজে বার করতে হবে 3ab ইন্টু a প্লাস b কোনটা। তাহলে পরে আমি গোটাটি একটি হোল কিউব আকারে লিখতে পারবো এবং এটিকে লেখা যায় a যোগ b এর হোল কিউব। কিন্তু আপনাকে এই ফর্মুলাটিকে সাজিয়ে নিতে হবে। দেখুন, ভাবুন এটি a, এটি b। তাহলে লক্ষ্য করে দেখুন, এখানে যা আছে রইল 1.205 a ভাবলাম তার কিউব, এটিকে b ভাবলাম 0.795 তার হোল কিউব, প্লাস 3 ইন্টু a এখানে আছেই 1.205, বিও দেখুন এখানে আছে 0.795। এখানে দেখুন যে দুইটি আছে, অ্যাকচুয়ালি দুইটি এই দুটো সংখ্যাকে যোগ করে পাওয়া গেছে, অর্থাৎ দুইটাই হলো a প্লাস b। তাহলে এই দুটো সংখ্যাকে যোগ করে দেখুন, আপনি কিন্তু 2 পাবেন। 1.205 এবং 0.795 এই দুটো যোগ করলে 2 হয়। তাহলে দুইটিকে আপনি স্প্লিট করে দিন, কত পাবেন? 1.205 প্লাস 0.795। দেখুন তাহলে আমার ফর্মুলাটা পুরোপুরি আকার ধারণ করলো কিনা। a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, অর্থাৎ a প্লাস b এর হোল কিউব। তাহলে এখানে a ধরেছিলেন এটি, b ধরেছিলেন এটি, এর হোল কিউব, এইটি যোগ করে দেখুন 2, আগেই দেখিয়েছি সেটি। তাহলে 2 তার কিউব, অর্থাৎ উত্তর হলো 8।
পরের অঙ্কটি দেখুন। দেখুন এখানে বলা আছে পি একটি অখণ্ড সংখ্যা হলে পি মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সর্বদা কত দ্বারা বিভাজ্য। এখন এই যে রাশিটি আছে পি মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এটিকে আপনি বহু রকমভাবে ভাবতে পারেন। প্রথমে এই হোল স্কোয়ারটি ভেঙে দিলেন, করে সিম্পলিফাই করলেন, অথবা আপনি এটাও করতে পারেন এই গোটাটাকে যদি আপনি এ ভাবেন তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টাইপ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং জানি এর ফর্মুলা হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখুন আমি যদি এখানেও সেটি করি এ প্লাস বি, এ আর এটা বি, তাহলে এ প্লাস বি একটি পেলেন, আর একটি এ মাইনাস বি, তাহলে আবার লিখলাম এ মাইনাস বি অর্থাৎ মাইনাস বি। তাহলে দেখুন তো এই পিটা ক্যান্সেল হয়ে গেল, ফলে রইল এখানে রইল -2, আর এখানে দেখুন পি এবং পি যোগ করে পেলেন 2p -2। এখান থেকে দেখুন তো একটু 2 কমন যাবে, 2 কমন গিয়ে বাইরে সেটি 4 হবে, তাহলে -4 ইন্টু পি -1। এরপর এখান থেকে আপনাকে বহু রকম উত্তর চাইতে পারে কত দ্বারা বিভাজ্য। দেখতেই পাচ্ছেন এটি 4 দ্বারা বিভাজ্য হতে পারে, আপনাকে যেরকম অপশন দেবে সেরকম অ্যান্সার করবেন। 4 দ্বারা বিভাজ্য হতে পারে, পি -1 দ্বারা বিভাজ্য হতে পারে, আবার মাইনাসটিকে যদি আপনি ভেতরে ঢুকিয়ে দেন, তাহলে যেহেতু মাইনাসটিকে আমি ভেতরে যদি ঢুকিয়ে দিই তাহলে পরে আমি এখানে একটি 4 ছিল, তাহলে 4 ইন্টু 1 মাইনাস পিও হতে পারে। আপনাকে যে অপশনটি চাইবে সেরকম উত্তর আপনি দেবেন। পরের অঙ্কটি দেখুন। দেখুন পাইপ এবং নলের বেশ কিছু অঙ্ক আমি আপনাদেরকে দেখিয়েছি, এর আগে ভিডিও ক্লাস দিয়েছি, পারলে দেখে নেবেন। এই ধরনের প্রচুর অঙ্ক আছে। এখানে বলেছে একটি চৌবাচ্চার দুটি নল যথাক্রমে 4 এবং 6 ঘন্টায় পূর্ণ করে, অপর একটি নল 10 ঘন্টায় খালি করে। 3টি নল একসঙ্গে খোলা থাকলে চৌবাচ্চাটি কখন পূর্ণ হবে। তাহলে 3টি নলকে আমি এবিসি ভেবে নিচ্ছি, এ বি সি। এ এবং বি ভর্তি করে যার জন্য এর কাজগুলো পজিটিভ, সি খালি করে তাই এর কাজ কিন্তু নেগেটিভ। এখন এ ভর্তি করে 4 ঘন্টায়, বি ভর্তি করে 6 ঘন্টায়, সি খালি করে 10 ঘন্টায়। এই তিনটে লসাগু বের করে নিন। দেখুন 4, 6 এবং 10 এর লসাগু কত হয় 60। তাহলে মনে রাখবেন মোট কাজ হলো 60 ইউনিট। এরপর আপনি যেটি করবেন 4 দিয়ে 60কে ভাগ করুন, 15 পাবেন, এখানে লিখুন। 6 দিয়ে 60কে ভাগ করুন, কত পাবেন 10, এখানে লিখুন। 10 দিয়ে 60কে ভাগ করুন, পাবেন 6, এখানে লিখুন। অর্থাৎ এ 15 ইউনিট ভর্তি করে 1 ঘন্টায়, 10 ইউনিট ভর্তি করে 1 ঘন্টায়, এ 6 ইউনিট ভর্তি করে 6 ইউনিট খালি করে 1 ঘন্টায়। তাহলে 1 ঘন্টাতে মোট আমার কতটা কাজ হয় দেখুন। 15 ইউনিট ভর্তি করলো, আবার বি 10 ইউনিট ভর্তি করলো, কিন্তু এ আবার 6 ইউনিট খালি করে দিল। তাহলে 25 - 6 অর্থাৎ 19 ইউনিট ভর্তি হয় 1 ঘন্টায়। মোট কাজ বলেছিলাম 60 ইউনিট, তাহলে 1 ঘন্টায় যদি 19 ইউনিট ভর্তি হয়, 60 ইউনিট ভর্তি হতে সময় নেবে 60/19 ঘন্টা। এটি আপনাকে পূর্ণতেও দিতে পারে, পূর্ণ দিলে তখন সেটি করে নেবেন। নেক্সট অঙ্কটি দেখুন, এটি নয় কিন্তু এখানে আপনাকে বলা আছে 0.9 মাথায় পৌনঃপুনিক বিয়োগ 0.9 এর মান কত হবে। তো দেখুন পৌনঃপুনিক মানেটি হলো দশমিক, যেহেতু 9 মাথায় পৌনঃপুনিক মানে 9 অজস্রভাবে চলতেই থাকবে, এরকম 9 চলতেই থাকবে কারণ ওর মাথায় পৌনঃপুনিক আছে, বিয়োগ 0.9। এবার এটিকে যদি খুলে লেখেন, যদি বোঝার অসুবিধা থাকেন এটি দেখে নেন। 9 এরকম অসংখ্য 9 থাকবে, আর এখানে 0.9 যখন আপনি বিয়োগ করবেন বাকি সংখ্যাগুলিকে আপনি 0 ভাবতেও পারেন, কিছু নেই। তাহলে বিয়োগ করলে এটি দশমিকটা রইল, 9 গিয়ে 0 হলো, তারপর 9 এরকম চলতে থাকলো। এবার তাহলে আপনি উত্তর বিয়োগ করে কত পেলেন 0.09 এরকম করে চলতে থাকলো। এরপর এটিকে এরকম আকারও আপনার অ্যান্সার দিতে পারে, অথবা দেখুন তো এটি 0.0 তারপর 9 এর মাথায় পৌনঃপুনিক বসিয়ে দিলেও তো আমি এই সংখ্যাটি পাবো। তাহলে আপনাকে অপশন হিসেবে এটিও দিতে পারে। পরের অঙ্কটি দেখুন। দেখুন এখানে বলা আছে 3টি সংখ্যার অনুপাত 1:2:3 এবং তাদের গসাগু 5 হলে সংখ্যা 3টির গুণফল কত। দেখুন এখানে সংখ্যাগুলোর অনুপাতগুলো দেওয়া আছে, তাদের গসাগু দেওয়া আছে। তাহলে মনে রাখবেন যদি আমাকে লসাগু বের করতে হয় তাহলে কি করবেন, যে অনুপাতগুলো দেওয়া আছে সেগুলোকে ক্রমানুযায়ী গুণ করবেন এবং তার সঙ্গে গসাগুটিকে গুণ করে দেবেন। কারণ এখানে যে সংখ্যাগুলি আছে তাদের যদি গসাগু থাকে তাহলে সেই সংখ্যাগুলিকে 5 দিয়ে যদি গুণ করেন, 5 একে 5, 5 2 10, 5 3 15 এবং সেই বিচারে সংখ্যাগুলি থাকে। ফলে লসাগু যদি বের করতে হয় তাহলে কি করবেন, অনুপাতগুলি পরপর গুণ করবেন, গসাগুটাও গুণ করে দেবেন। গুণ করে দেখুন কত হচ্ছে, 5 3 15, 15 2 30, তাহলে ওদের লসাগু হবে 30। কি চেয়েছে, সংখ্যা 3টির গুণফল কত। মনে রাখবেন যদি সংখ্যা 3টির গুণফল বার করতে দেয়, আমরা জানি গুণফলের জন্য যে সূত্রটা আমরা ইউজ করি সেটি হলো লসাগু এবং
গসাগুর গুণফল, লসাগু ইন্টু গসাগু। এখন দেখুন আমরা লসাগুটা বের করে নিয়েছি, সেটি হলো 30। গসাগুটা আমাদের দেওয়া ছিল 5, তাহলে এই দুটো গুণ করে দিন, তাহলে কত পাবেন? 150। তাহলে মনে রাখবেন এই তিনটে সংখ্যার গুণফল কত হবে? 150, এবং এটি উত্তর। দেখুন এখানে বলা আছে নিমাইবাবু 22 বছর বয়সে বিয়ে করেন। বিয়ের 3 বছর পর তার বড় ছেলে কমল হয়, আবার কমলের 3 বছর পর অমল হয়, তারপর আবার অমলের 3 বছর পর বিমল হয়। বর্তমানে 3 ভাই ও বাবার বয়সের সমষ্টি 120 হলে নিমাইবাবুর বয়স কত? এই সব অঙ্কের ক্ষেত্রে সবচেয়ে ছোট ছেলেটিকে ধরে আপনাকে কাজ শুরু করতে হয়। প্রথমে দেখুন বিমল, তার থেকে 3 বছর আগে হয়েছে অমল, তার থেকে আবার 3 বছর আগে হয়েছে কমল, তার 3 বছর আগে নিমাইবাবু বিয়ে করেছেন, তখন তেনার বয়স ছিল 22 বছর। এখন এখানে আপনাকে যেটি জিজ্ঞেস করেছে দেখুন সেটি হচ্ছে 3 ভাই ও বাবার বয়সের সমষ্টি হচ্ছে 120। তাহলে ধরুন বিমলের বয়স এক্স, তাহলে অমলের তার থেকে আরও 3 বছর বেশি হবে, অর্থাৎ এর হবে x+3। তার থেকে 3 বছর আবার বেশি হবে কমলের, তার হবে x+3+3। এরপর এর 3 বছর আগে যখন নিমাইবাবু বিয়ে করেছেন তখন তার ক্ষেত্রে হবে x+3+3+3। এবারে নিমাইবাবু বিয়ে করেছিলেন কিন্তু 22 বছর বয়সে, তাহলে মনে করে দেখুন এখানে পেলেন x, এখানে পেলেন x+3, এখানে পেলেন x+6, এখানে পেলেন x+9, এবং 22 বছর বয়সে যেহেতু বিয়ে করেছেন তাই এর সঙ্গে 22 যোগ করলাম, তাহলে নিমাইবাবুর বয়স কিন্তু এটি। এরপর দেখুন যেটি বলেছে এই সবগুলির সমষ্টি হচ্ছে 120। এদিকে করছি, তাহলে দেখুন একটি হলো 22 প্লাস x+9 নিমাইবাবুর বয়স, প্লাস x+6 কমলের বয়স, প্লাস x+3 অমলের বয়স, প্লাস x বিমলের বয়স, এই সব কিছু মিলিয়ে পেলেন 120। তাহলে এটি যোগ করুন, দেখুন 4টি x আছে, তাহলে হলো 4x। বাকিটা যোগ করুন, 22 9 31, 31 আর 6 37, আর 3 40 সমান হলো 120। তাহলে এইটি ওইদিকে নিয়ে বিয়োগ করলে 80 পাবো, তাহলে 4x সমান পেলাম 80, x সমান পেলাম 20। এবার নিমাইবাবুর বয়স কত দেখেছিলেন? এখানে দেখুন 22 যোগ x যোগ 9 মানে x যোগ 31, xটি পেলেন 20, তাহলে 20 যোগ 31 অর্থাৎ মোট বয়স 51 বছর, এবং এটি উত্তর। দেখুন এখানে বলেছে বাঁকুড়া থেকে পুরুলিয়ার বাস ভাড়া ও ট্রেন ভাড়ার অনুপাত 5:3। ট্রেন ভাড়া 10%, বাস ভাড়া 20% বৃদ্ধি পেলে নতুন অনুপাত কী হবে? তাহলে ধরুন এখানে লিখছি আমি বাস, এখানে লিখলাম ট্রেন। আগে বাস এবং ট্রেনের ভাড়ার অনুপাত ছিল 5:3, তাহলে বাসটি লিখলাম 5, ট্রেনটি লিখলাম 3। দেখুন এরপর বলেছে ট্রেন ভাড়া 10% বেড়েছে, বাস ভাড়া কিন্তু 20% বেড়েছে, তাহলে বাসটা বেড়েছে 20% ভাড়া। তাহলে 20% বাড়লে বৃদ্ধি পাওয়ার পর যেটি হবে সেটি বার করার জন্য 120/100 দিয়ে গুণ করতে হয়, যেহেতু এখানে 20% বৃদ্ধি পেয়েছে। আবার ট্রেন ভাড়াটি দেখুন 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে 10% বৃদ্ধি পাওয়া মানে 110/100 দিয়ে গুণ করতে হয়। তাহলে এবার এই দুটো নতুন যে অনুপাত পেলেন সেই অনুপাতটি আমাকে বার করতে হবে। বুঝতে পারছেন নিচের 100গুলি কেটে গেল, ওপরের 0 0 কাটলো, তাহলে হলো 12 5 60:33। এটি দেখুন আবার 3 দিয়ে ক্যান্সেল যাবে, 3 দিয়ে ক্যান্সেল করলে হবে 3 20 60, 3 11 33, তাহলে 20:11, এইটি হবে উত্তর। দেখুন এখানে বলেছে একটি মান নির্ণয় করতে হবে 3 + 1/√3 প্লাস এই দুটো সংখ্যা। প্রথমে করব কি, এই দুটোকে আগে যোগ বিয়োগ করে নিচ্ছি। লক্ষ্য করে দেখুন প্রথমে যা ছিল থাক, তারপরেও যা ছিল থাক, পরবর্তী দুটো অংশের জন্য আমি যেটি করব সেটি একটি ভালো করে লক্ষ্য করুন। এই দুটোর থেকে √3 কমন নেব, তাহলে √3 যদি কমন নিয়ে ফেলি, এখানে √3 কমন নিলে 1 রইল, এখান থেকে √3 কমন নিলে √3 রইল। তারপর আবার পরেরটির থেকেও একই রকমভাবে √3 কমন নিচ্ছি, তাহলে এর জন্য রইল 1, এর জন্য রইল √3। এরপর এটি যখন যোগ বিয়োগ করব, এখানে 3 থাকলো, 1/√3ও থাকলো। দেখুন এই দুটো অংশ থেকে 1/√3 কমন নেওয়া যাবে। 1/√3 কমন নিলে যে অংশটি পড়ে রয়েছে সেটি হলো 1/1 + √3
প্লাস 1/1 মাইনাস √3, এইটা যোগ বিয়োগ করে দেবো। ফলে কি হলো দেখুন, 3 প্লাস 1/√3 প্লাস 1/√3 ইন্টু, লক্ষ্য করুন এই দুটো যখন লসাগু করবেন তখন এই দুটো গুণ হবে, তাহলে a প্লাস বি, এ মাইনাস বি গুণ হয়ে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। a স্কোয়ার মানে 1, বি স্কোয়ার মানে মাইনাস, যেহেতু বি স্কোয়ার √3 এর স্কোয়ার মানে 3 হবে। ওপরে যখন যোগ বিয়োগ করবেন তখন এর সঙ্গে 1 মাইনাস √3 একের সঙ্গে গুণ করলাম, আবার এই একের সঙ্গে গুণ করলাম 1 প্লাস √3, তাহলে প্লাস 1 প্লাস √3। তাহলে দেখুন এখানে √3 ক্যান্সেল হয়ে গিয়ে ওপরে থাকলো 2, এই অংশটিতে আমি করছি। তাহলে 3 প্লাস 1/√3, আর এখানে দেখুন থাকছে প্লাস, এর সঙ্গে একটি 1/√3 আছে, যেটি আগে ছিল সেটি পরে লিখেছি। √3 কেটে ওপরে হলো 2, আর নিচে লক্ষ্য করে দেখুন 1 থেকে 3 বিয়োগ করলে -2 হয়। ফলে আমার যেটি হলো সেটি হলো প্রথমেরটি 3, তারপরে 1/√3, তারপর দেখুন এখানে একটি মাইনাস আসছে, এটি গুণ হয়ে -1/√3, তাহলে প্লাস 1/√3 মাইনাস 1/√3, এই দুটো টার্ম কেটে গিয়ে আলটিমেটলি দেখুন 3 উত্তর হলো। দেখুন এখানে বলেছে এক দোকানি টাকায় 10টি লেবু কিনে টাকায় 6টি লেবু বিক্রি করে, তার শতকরা লাভ কত? ভাবুন 1 টাকায় 10টি লেবু কিনেছে, তাহলে একটি লেবুর জন্য ক্রয়মূল্য হবে 1/10 কিনা বলুন। 1 টাকায় 10টি লেবু, তাহলে একটি লেবুর জন্য ক্রয়মূল্য 1/10 টাকা, এবং দেখুন বিক্রয় মূল্য যখন করা হচ্ছে তখন 1 টাকায় কিন্তু 6টি লেবু বিক্রি করা হচ্ছে, তাহলে যখন বিক্রয় মূল্য বার করছেন তখন বিক্রয় মূল্য 1/6 হবে কিনা। লক্ষ্য করে দেখুন 6টি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য 1/6 টাকা, তাহলে তার কত লাভ হলো? এই দুটো বিয়োগ করলে আমি লাভটা পাবো। লাভ হলো তাহলে কত? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলাম, এটি বিয়োগ করলে যেটি হবে সেটি লাভ। দেখুন এই দুটোর যখন লসাগু করবেন তখন লসাগু হবে 30, 6 5 30, 10 3 30, তাহলে 2 30, তার মানে 1 15 কিনা বলুন। তাহলে ভাবুন এবারে ক্রয় মূল্য হচ্ছে 1/10, লাভ হলো 1/15, সবসময় লাভ ক্রয় মূল্যের উপরে বিচার করা হয়। তাহলে 1/10 লাভ 1/15, 100 কত বার করব? 1 লাভ 1/15 ডিভাইড বাই 1/10, তাহলে 100তে লাভ হবে, এর সঙ্গে 100 গুণ করব, অর্থাৎ 1/15 ডিভাইড বাই 1/10 ইন্টু 100, এটি করলে আমার যেটি হবে সেটি উত্তর। দেখুন এটি যখন কাটাকাটি করব 10টি ওপরে চলে যাবে, তাহলে ওপরে হবে 1000 বাই নিচে হবে 15, 5 দিয়ে যখন ক্যান্সেল করবেন তখন হবে ওপরে 200 নিচে 3, এত পার্সেন্ট। এরপর যদি এটি ভগ্নাংশ আকারে থাকে তাহলে সেরকম আকারেই আপনি উত্তর লিখবেন। দেখুন এখানে বলা আছে 400 টাকা 4 বছরে সুদে মূলে 480 টাকা হচ্ছে, তাহলে আসল কত ছিল? আসল ছিল 400 টাকা, সুদে এবং মূলে, সুদে প্লাস মূলে হচ্ছে 480 টাকা, তাহলে অবশ্যই সুদ 480 বিয়োগ 400 মানে 80 টাকা কিনা বলুন। এরপর আমরা এই ফর্মুলাটি জানি, আই সমান PTR/100, এটা লাগিয়ে দিচ্ছি। তাহলে ভালো করে দেখুন আমি সুদ পেয়েছি 80 টাকা সমান আসল 400 টাকা, কত বছরের সুদ? 4 বছরের, রেট অফ ইন্টারেস্ট আর কত জানি না, তাহলে আরটা আরই রাখলাম বাই 100, এটা ক্যালকুলেশন করছি। এই দুটো কাটলো, এই দুটো কাটলো, 4 20 80, 4 5 20, তাহলে আর সমান কত হলো? 5%। এরপর লক্ষ্য করে দেখুন এখানে বলা হয়েছে বার্ষিক সুদ 2% বেশি করা হয়েছে, তাহলে আগে কত সুদ ছিল? 5%, এখন আরও 2% বাড়লো, তাহলে 5% যোগ 2% মানে এখন হলো 7%। এই 7%-এ তাহলে এখন সুদে আসলে কত হবে? তো সুদটাই আগে বার করি, আবার ওই ফর্মুলা লাগাচ্ছি, আই সমান PTR/100, তাহলে পিটা কত? 400, টিটা কত? 4 বছর, এখন 8টা হয়ে গেছে 7%, তাহলে 7/100, শূন্যগুলো কাটলাম, তাহলে দেখুন এখানে একটি 4, এখানে একটু 4, 4 4 16, 16 7 112 টাকা, 112 টাকা। তাহলে সুদে মূলে বলেছে, মূল ছিল 400 টাকা, এখানে সুদ পেলেন 112 টাকা, তাহলে সুদে মূলে কত হবে? 512 টাকা, এবং এটি উত্তর। দেখুন এখানে বলেছে 5 বছর পূর্বে রাম ও শ্যামের গড় বয়স ছিল 15 বছর। 5 বছর পূর্বে রাম শ্যামের যদুর বর্তমান গড় বয়স 20 বছর,
10 বছর পরে যদুর বয়স কত হবে? তাহলে 5 বছর পূর্বে রাম ও শ্যামের গড় বয়স ছিল 15 বছর। তাহলে 5 বছর পূর্বে রাম ও শ্যামের মোট বয়স ছিল 15 × 2 কিনা বলুন, 5 বছর আগে। এখন যেহেতু 5 বছর দুজনেরই বয়স বেড়েছে, তাহলে বর্তমানে তাদের বয়সের সমষ্টি আরও 5 করে বাড়বে, রামের 5 এবং শ্যামের 5। তাহলে এখন বর্তমানে রাম ও শ্যামের বয়স মোট 30 আর 10 40 বছর হবে কিনা বলুন। এখন বর্তমানে রাম ও শ্যামের মিলিয়ে হচ্ছে 40 বছর। দেখুন এখানে আবার বলেছে রাম শ্যাম যদু, তাহলে রাম শ্যাম এবং যদু এদের বর্তমান গড় বয়স 20 বছর। তাহলে এখন মোট বয়স কত? 20 × 3, যেহেতু 3 জন আছে তাহলে 60 বছর। এখন 3 জনের মোট বয়স 60 বছর। এরপর যদি এই দুটোকে বিয়োগ করে দিই, এটার থেকে এটা, তাহলে বিয়োগ করলে এদিকে পাবো 20, এইটা বিয়োগ করলে দেখুন রাম শ্যাম কেটে যাবে, তাহলে রইল যদু। যদু তাহলে এখন যদুর বয়স কত? 20 বছর বর্তমানে। এখানে চেয়েছে কিন্তু 10 বছর পরে যদুর বয়স কত হবে। 10 বছর পরে যদুর বয়স আরও 10 বছর বাড়বে, তাহলে তখন 20 + 10 = 30 বছর বয়স হবে যদুর, বর্তমান থেকে 10 বছর পরে। দেখুন এখানে বলেছে কোনো একটি নির্বাচন কেন্দ্রে 10% লোক ভোট দিতে আসেনি, 5% ভোট বাতিল হয়ে গেছে। মোট ভোটের 45% পেয়ে বিজয়ী প্রার্থী 2500 ভোটে প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছে। মোট ভোটার কত? তাহলে আমি ধরে নিচ্ছি মোট ভোটার 100%। মোট ভোটার 100%। যে বিজয়ী সে কত পার্সেন্ট পেয়েছে? 45%। তাহলে যে পরাজিত হয়েছে সে কত পার্সেন্ট পেয়েছে আমি আগে বের করে নেব। তাহলে পরাজিত অবশ্যই এই 45% পাইনি, তাহলে 100 থেকে 45% বাদ দিলাম। কিন্তু দেখুন এখানে 10% লোক আছে যারা ভোট দিতে আসেনি, তাহলে সেটাও কাউন্টের মধ্যে নয়, ফলে এখান থেকে আরও 10% বাদ দিলাম। আবার 5% ভোট বাতিল হয়ে গেছে, তাহলে এর থেকে আবার 5%ও বাদ দিলাম। এটি বিয়োগ করে যেটি হবে সেটি পরাজিত প্রার্থীর মোট ভোট। তাহলে দেখুন এইটা যদি আমি বিয়োগ করি, তাহলে 45, 5 × 50, 10 × 60, মানে 40% ভোট পেয়েছে পরাজিত। বিজয়ী পেয়েছে 45%, পরাজিত পেয়েছে 40%। তাহলে বিজয়ী কত বেশি পেয়েছে? এই দুটোর মধ্যে ডিফারেন্স 5%, তাহলে 5% ভোট বেশি পেয়েছে। এখানে দেখুন বলে দেওয়া আছে 2500 ভোটে প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছে, তাহলে নিশ্চয়ই সে 2500 ভোট বেশি পেয়েছে। তাহলে 5%ই 2500-এর সঙ্গে সমান কিনা বলুন। আমার মোট ভোট ছিল 100%, তাহলে আমি দেখে নেব 100% কত। অবশ্যই বুঝতে পারছেন 1% মানে 2500/5, এবং 100% যদি বার করেন তাহলে কি হবে? 2500/5 × 100। এটি কাটাকাটি করুন, 5 × 5 = 25, 0 0, ফলে 50,000 ভোটার সেখানে ছিল, এতজন। দেখুন এখানে বলেছে 60টি আপেল ও 50টি কমলা লেবু সবচেয়ে বেশি কতজন বালকের মধ্যে ভাগ করে দেওয়া যাবে যাতে প্রত্যেকে সমান সংখ্যক আপেল এবং লেবু পায়। মনে রাখবেন যদি বেশ কিছু সংখ্যার আপেল কমলা লেবু বা অন্য কিছু হতে পারে দেয়, এবং যদি বলে সবচেয়ে বেশি কতজন বালকের মধ্যে ভাগ করে দেওয়া যাবে, তাহলে আপনি যেটি করবেন কিছুই না, এই দুটোর গসাগু বের করে নেবেন, 50 এবং 60। তাহলে দেখুন 50 এবং 60-এর গসাগু নির্ণয়ের অনেকগুলো পদ্ধতি আমি শিখিয়েছি, যেভাবে খুশি আপনি করতে পারেন। 50 × 50 রইল আপনার 10, সেই 10 দিয়ে আবার 50কে ভাগ করুন, 10 × 5 = 50, তাহলে আপনার যেহেতু 10 দ্বারা পূর্ণ বিভাজ্য হলো, গসাগু হলো 10, এবং এটি অবশ্যই উত্তর হবে। অর্থাৎ 10 জন বালক আপনি পাবে, 10 সমান সংখ্যক পাবে। কতজন বালকের মধ্যে ভাগ করে দেওয়া যাবে? তাহলে 10 জন বালকের মধ্যে ভাগ করে দেওয়া যাবে, এবং সেখানে প্রত্যেকে সমান সংখ্যক আপেল এবং সমান সংখ্যক লেবু পাবে। এইসব ক্ষেত্রে গসাগুটাই উত্তর, কিন্তু দেখবেন যেন সেখানে অবশ্যই সবচেয়ে বেশি বা সর্বাপেক্ষা বেশি এই কথাটি থাকে। এখানে বলেছে একটি সেনা শিবিরে 600 জন সৈন্যের 90 দিনের খাবার মজুত আছে। 30 দিন পর আরও 300 জন সৈন্য যোগ দিল, বাকি খাদ্য কতদিন চলবে? তাহলে একটু ভেবে দেখুন তো। প্রথমে কিন্তু 30 দিন 600 সৈন্য খাবারটা খেয়েছে, তাহলে 600 সৈন্যের, তাহলে দেখতে হবে 600 সৈন্যের মধ্যে কত দিনের খাবার মজুদ ছিল? 90 দিনের। তারা 30 দিন অলরেডি খেয়ে ফেলেছে, তাহলে আর কত দিনের খাবার মজুদ আছে? 60 দিনের। তাহলে ভেবে দেখুন 600 জন সৈন্যের 60 দিনের খাবার মজুদ আছে। তারপর আরও 300 জন এসে পৌঁছেছে, তাহলে এখন মোট মেম্বার কত? 900 জন। এই খাবারটি কতদিন চলবে? তাহলে বাস্তবে আমাকে কি করতে হবে? 600 জন সৈন্যের 60 দিনের খাবার
900 জন সৈন্য কত দিনে খাবে? কি বললাম বোঝা গেল? তাহলে 600 জন সৈন্যের খাবার আছে 60 দিনের, একজন সৈন্যের খাবার আছে 60 ইন্টু 600 দিনের, তাহলে 900 জনের খাবার আছে 60 ইন্টু 600 ডিভাইড বাই 900। এটি করলে যেটি হবে সেটি উত্তর। দুটো শূন্য কেটে দিলাম, 3 2 6, 3 3 9, 3 20 60 অর্থাৎ 40 দিন। তাহলে ওই বাকি যে খাবারটি আছে সেটি 900 জন সৈন্যের 40 দিন চলবে। দেখুন এখানে বলা আছে এক দোকানি কোনো জিনিসের ক্রয়মূল্যের উপর 30% বাড়িয়ে রাখে এবং বিক্রি করার সময় সে কিন্তু 15% ছাড় দিচ্ছে এবং সে 552.50 টাকায় ওই জিনিসটি বিক্রয় করছে। ফলে ক্রয়মূল্য কত? দেখুন এখানে ভেবে নিন ক্রয়মূল্য হচ্ছে এক্স, ক্রয়মূল্য হলো এক্স, 30% বাড়িয়ে রেখেছে। তাহলে 30% বাড়ানোর অর্থ 130/100 করা, অর্থাৎ 13x/10 করা। 30% যেহেতু বাড়িয়ে রেখেছে, তারপর আবার 15% ছাড় দিচ্ছে, এর 15% ছাড় দিচ্ছে। তাহলে 13x/10 যেটা ছিল তার 15% ছাড়, 100 থেকে 15 বাদ দিলে হয় 85, তাহলে ইন্টু 85/100। এখন এই যে মূল্যটি, সেই মূল্যেই কিন্তু ও খরিদ্দারকে জিনিসটি বিক্রি করেছে এবং সেই মূল্যটি 552.50। তাহলে অবশ্যই এই দুটি সমান। এখানে করছি 13x/10 ইন্টু 85/100 ইকুয়াল টু 552.50। সেটিকে আমি করলাম কি, দশমিক তুলে দিলাম, নিচে 100 করে দিলাম। এবার কাটাকাটি করুন, 100 এদিকে শূন্যর সঙ্গে কাটলো। তারপরে লক্ষ্য করে দেখুন 10 দিয়ে যদি আপনি ক্যান্সেল করেন এটিকে কাটা যাবে, 5 2 10, এটি হবে 5 একে 5, 5 7 35। ফলে এক্স এর মান যেটি পাচ্ছেন সেটি যদি আপনি ক্যান্সেল করেন, 17 এবং 13 দিয়ে যখন এটিকে ক্যান্সেল করবেন তখন আপনি পাবেন 5 এবং এই একটি শূন্য, আর এখানে 5 2 10, অর্থাৎ আপনি পাবেন 500 টাকা। হিসাবটি আপনি নিজের মতো করে করবেন। তাহলে দেখুন এখানে ওই যে জিনিসটি ছিল তার ক্রয়মূল্য কত বেরোলো, 500 টাকা, কারণ আমি কি করেছি, ক্রয়মূল্যটাই আমি এক্স ধরেছি। পরের অঙ্কটি দেখুন। দেখুন এখানে বলা আছে একজন পুরুষ, একজন স্ত্রী ও একজন বালক একটি কাজ 3 4 এবং 12 দিনে করতে পারে। তাহলে এখানে লিখুন পুরুষ, স্ত্রী এবং বালক কাজটি কত দিনে করতে পারে, এ 3 দিনে, এ 4 দিনে, এ 12 দিনে। আমি এই অঙ্কটি করিয়েছিলাম, এই ধরনের অনেক অঙ্কই করিয়েছি সময় এবং কার্যের ভিডিওতে, একটু দেখে নেবেন। তো তারপর বলেছে একজন পুরুষ ও একজন স্ত্রী কতজন বালকের সঙ্গে ওই কাজটি 1 4 দিনে শেষ করবে। তাহলে এই তিনটের প্রথমে লসাগু বের করে নিন, 3 4 12, লসাগু 12 হয় কিনা, তাহলে এটি মোট কাজ 12 ইউনিট। এখন যদি ক্রমানুযায়ী 3 দিয়ে 12কে ভাগ করেন 4 ইউনিট পাবেন, 4 দিয়ে 12কে ভাগ করেন 3 ইউনিট পাবেন, 12কে 12 দিয়ে ভাগ করেন তাহলে 1 ইউনিট পাবেন। দেখুন এখানে বলেছে একজন পুরুষ, একজন স্ত্রী, একজন বালকের সঙ্গে ওই কাজটি 1 4 দিনে শেষ করতে পারবে। তাহলে প্রথমে এক কাজ করুন, এরা 3 জনে যখন কাজ করছে একই সঙ্গে, তখন এখন দেখুন 1 4 দিনে কাজটি কিন্তু শেষ করতে হবে। তা এখন ভাবুন এখানে একদিনে মোট কত ইউনিট কাজ হচ্ছে। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যেহেতু 1 4 দিনে শেষ করতে হবে, আমাকে কতজন বালক চেয়েছে, আমি ধরে নিলাম আমার x জন বালক লাগবে। তাহলে একটি বালক 1 ইউনিট করে, এক্সটি বালক করবে x ইউনিট। তাহলে মোট কাজ কত হলো, যেহেতু এরা এবং এরা, মোট ইউনিটটি আমি যদি এখানে ভাগ করি তাহলে পাচ্ছি 4 3, এক্সটি বালক নিয়েছি x ইন্টু 1 মানে x, এই অংশটি হলো। কিন্তু দেখুন এই কাজটি শেষ করতে হবে 1 4 দিনে, তাহলে ইন্টু 1 4, বোঝা গেল। একদিনে কত কাজ হচ্ছে দেখুন, 4 ইউনিট, 3 ইউনিট আর এখানে x ইউনিট, মোট এটা। তাহলে 1 4 দিনে কাজ হবে ওইটা ইন্টু 1 4, এটি হলো মোট 1 4 দিনের কাজ। কিন্তু মোট কাজটি হচ্ছে 12 ইউনিটে, তাহলে 1 4 দিনে শেষ করে আমাকে 12 ইউনিট কমপ্লিট করতে হবে। এখান থেকে x এর মানটি বার করব। তাহলে দেখুন যদি এটি গুণ করি তাহলে 4 আর 3 7 যোগ x ইন্টু 1 4 ইকুয়াল টু 12, এটি গুণ করে দিন, 7 প্লাস x সমান 48। তাহলে এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন x সমান 41, অর্থাৎ বালকের সংখ্যা হবে 41 জন।
41টি বালক লাগবে। এখানে বলা আছে দুটি সংখ্যার অনুপাত 1/4/5:2, আবার প্রত্যেকের সঙ্গে এক যোগ করলে অনুপাতটি হচ্ছে 6/4/5:7। তাহলে এখানে দুটো অনুপাতের কথা বলা হয়েছে। প্রথমে দুটো সংখ্যা ধরে নিচ্ছি, একটি এক্স আর একটি ওয়াই। এই সংখ্যা দুটির অনুপাত হলো এইটা। এটাকে যদি হিসাব করেন 5 × 5 = 4 = 9, তাহলে উপর হলো 9/5 আর নিচে হলো 2। অর্থাৎ এখানে যেটি পেলেন x/y = 9/5, 2 গুণ হয়ে 10 হবে কিনা বলুন। এটি থাক। পরবর্তী অংশে বলেছে দুটোর সঙ্গে এক যোগ করছেন, তাহলে এক্সের সঙ্গেও এক যোগ করলেন, ওয়াইয়ের সঙ্গেও এক যোগ করলেন, ফলে নতুন যে অনুপাতটি হলো সেটি হলো এটি। এটা আবার হিসাব করছি, তাহলে দেখুন 6 × 5 = 30 আর 4 × 34 = 5 আর নিচে হলো 7। হিসেব করলে এটি পাচ্ছেন 34/35। কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে 35x + 35 = এদিকে যখন গুণ করবেন তখন হবে 34y + 34। এরপর আমি এটিকে হিসাবের অন্তর্গত করব কিভাবে, এটিকে নিয়ে চলে এলাম। তাহলে হলো দেখুন 35x - 34y = এই 35টা ওদিকে গিয়ে বিয়োগ হবে, 34 থেকে 35 বিয়োগ করলে -1 পাবেন। এরপর যে কোনো একটিকে রিপ্লেস করুন এখান থেকে নিয়ে, হয় এক্স এর মান বা ওয়াই এর মান। এক্স এর মান নিয়ে রিপ্লেস করছি, তাহলে x = 9y/10 হবে কিনা বলুন, এখানে বসিয়ে দিন। তাহলে 35 × 9y/10 -34 = আপনি পেলেন -1। দেখুন 5 × 7 = 35, 5 × 2 = 10, এখানে একটি y হবে। তাহলে এটি আপনি গুণ করলে পাচ্ছেন 9 × 7 = 63y/2 -34y = -1। পুনরায় হিসাব করছি, পুরোটা 2 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে 2 দিয়ে গুণ করলে এই অংশটিতে করছি 63y - 34 × 2 = 68y, 2 দিয়ে গুণ করেছেন তাহলে -2। এটি বিয়োগ করলে দেখুন -5y হচ্ছে = -2। তাহলে ওয়াইটি কত পেলেন 2/5, যেহেতু মাইনাসগুলি ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ওয়াইটি পাওয়া গেল। এরপর আপনাকে জানতে চেয়েছে বড় সংখ্যাটি কত, তাহলে এক্সটিও বার করে নিচ্ছি। এখান থেকে এক্সটি বার করছি, এক্স সমান 9/10 ইন্টু দেখুন ওয়াইয়ের মান 2/5 বসিয়ে দিচ্ছি, তাহলে 2/5। তাহলে এখানে কত পেলেন দেখুন 18/50। তাহলে এক্সটি হলো 18/50, ওয়াইটি হলো 2/5। এখন এই দুটোর মধ্যে বড় সংখ্যা কোনটি দেখুন, একটি হচ্ছে আপনার 18/5, 50, আর একটি হলো 2/5। এখন যদি এই দুটো সংখ্যার মধ্যে বড় ছোট বিচার করেন, যেহেতু নিচের 50 এর 5 আছে, একেও 10 দিয়ে গুণ করে দিন, একেও 10 দিয়ে গুণ করে দিন, তাহলে এরও নিচটা হলো 50, এরও 50, উপরটা দেখুন 20 আর এর 18, তাহলে নিশ্চয়ই এই সংখ্যাটি বড়। তাহলে বড় সংখ্যাটি কত হলো 2/5 এবং এটি অ্যান্সার। দেখুন এখানে বলা আছে একজন লোক 8 মাসের আয় দিয়ে সারা বছরের খরচ চালান। লোকটির মাসিক খরচ 600 হলে বাৎসরিক আয় কত। তাহলে একটি কথা ভেবে দেখুন যে 8 মাসের যেটা আয় সেটি 12 মাসের খরচ কিনা বলুন। এখন ওই ভদ্রলোকের 1 মাসের খরচ 600, তাহলে 12 মাসের খরচ কত হবে, 12 × 600 মানে 7200 টাকা। এরপর দেখুন তো 8 মাসের আয় হচ্ছে 7200 টাকা, বাৎসরিক আয় জিজ্ঞেস করেছে, বাৎসরিক মানেই 12 মাসের। তাহলে 8 মাসের আয় হলো 7200 টাকা, 1 মাসের আয় 7200/8, 12 মাসের আয় 7200/8 × 12। এটি হিসাব করলে যেটি হবে সেটি উত্তর। দেখুন এখানে কাটাকাটি করে 4 দিয়ে কাটলে 4 × 2 = 8, 4 × 3 = 12, 2 দিয়ে কাটলে 36 × 2 = 72, 0 0, এটি গুণ করুন, তাহলে দেখুন পাচ্ছেন 10,800 টাকা এবং এটি অ্যান্সার। দেখুন এখানে বলেছে এক ব্যক্তি তার সম্পত্তির 2/5 অংশ পুত্রকে, 1/6 অংশ কন্যাকে, 1/4 অংশ স্ত্রীকে দেন। অবশিষ্ট 33,000 টাকা শিক্ষা প্রতিষ্ঠানে দান করে দিলে মোট সম্পত্তি কত। মোট সম্পত্তি সবসময় এক অংশ ধরতে হয়, তাহলে সেই এক অংশ থেকে 3/5 পুত্রকে দিয়ে দেওয়া হচ্ছে, 1/6 কন্যাকে দেওয়া হচ্ছে আর 1/4 স্ত্রীকে দেওয়া হচ্ছে, ফলে অবশিষ্ট অংশ থাকছে, সেই অবশিষ্ট অংশই হচ্ছে 33,000 টাকা। তাহলে এটা আমি বিয়োগ করে দেখি অবশিষ্ট কি দাঁড়াচ্ছে। তাহলে লক্ষ্য করে দেখুন 5, 6 এবং 4 এই তিনটি যদি লসাগু আপনি করেন, দেখে নিন
5, 6, 4, এই তিনটে লসাও করার অনেক উপায় আছে, যদি এটা মনে মনে করা যায়। 2 দিয়ে 5, 2 3 6, 2 2 4, তাহলে লক্ষ্য করে দেখুন 5 3 15, 2 30, 2 60, তাহলে লসাগুলো 60। উপরে তাহলে হচ্ছে যেহেতু নিচে 1 আছে, 1 60 60, 5 12 60, 12 3 36, 6 10 60, 10, 4 15 60, তাহলে হলো 15। তাহলে অবশিষ্ট অংশ এটি বিয়োগ করলে যেটি আমি পাবো সেটি হচ্ছে অবশিষ্ট অংশ। সরি, এখানে একটি আমি ভুল করেছি, এটি 2 এর 5 ছিল, 3 এর 5 নয়, 2 এর 5। তাহলে এটি হয়ে যাবে 24। এরপর বিয়োগটি করুন। দেখুন এবার বিয়োগ করলে আমি পাচ্ছি 60 থেকে 34 এবং 15, এই দুটি বাদ দিলে হচ্ছে 11। তাহলে হলো 11-র 60 অংশ, এটাই অবশিষ্ট। তাহলে নিশ্চয়ই 11-র 60 অংশ মানেই 33,000 টাকা কিনা বলুন। এক অংশ বার করতে হবে, কারণ মোট সম্পত্তি সবসময় এক অংশ। তাহলে যদি এক অংশ বার করতে হয়, এই অংশটা ওদিকে নিয়ে গিয়ে গুণ করছি, 33,000 ইন্টু 60/11, 11 3 33, তাহলে 6 3 18, 4টা শূন্য, এবং এটি হচ্ছে উত্তর। এই হলো মোট সম্পত্তির পরিমাণ। দেখুন এখানে বলেছে 7টি সংখ্যার গড় 18, প্রথম 4টির গড় 16.5 ও শেষ 4টির গড় 19.5 হলে চতুর্থ সংখ্যাটি কত? মনে রাখবেন, প্রথম 7টির গড় যদি 18 হয়, তাহলে প্রথম 7টির মোট নিশ্চয়ই 18 × 7 হবে। আবার দেখুন, প্রথম 4টির গড় যদি 16.5 হয়, তাহলে প্রথম 4টির মোট 16.5 × 4 হবে। আবার শেষ 4টির গড় যদি 19.5 হয়, তাহলে শেষ 4টির মোট 19.5 × 4 হবে। হবে কিনা বলুন। এখন লক্ষ্য করে দেখুন, আমাকে বলেছে চতুর্থ সংখ্যা, মনে রাখবেন চতুর্থ সংখ্যা। দেখুন তো একটা জিনিস লক্ষ্য করে, আমি এখানে মোট 4টি এবং 4টি পরবর্তীকালে তারপরে বলেছে, কিন্তু মোট ছিল 7টি সংখ্যা। তাহলে লক্ষ্য করে দেখুন 1 2 3 4 5 6 7, 7টি আছে। প্রথম 4টি একবার লিখলাম 1 2 3 4, তারপর আবার শেষ 4টি আবার লিখছি 1 2 3 4। চতুর্থটি দুবার লেখা হলো কিনা বলুন। চতুর্থটি দুবার লেখা হলো। ফলে এই চতুর্থ সংখ্যাটি যদি বার করতে হয়, তাহলে এই দুটো যোগ করে 7টাকে বিয়োগ করে দেবো। অর্থাৎ আমি যেটি করব সেটি হচ্ছে 16.5, তার সঙ্গে 4 গুণ করুন, যোগ 19.5, তার সঙ্গে 4 গুণ করুন, করে তার থেকে 18 × 7 এটি বিয়োগ করে দিলাম। বিয়োগ করলে যেটি পাবো সেটি হচ্ছে উত্তর। দেখুন এটি যোগ বিয়োগ করে দেখুন, 18 উত্তর হবে। পরের অঙ্কটি দেখুন। দেখুন এখানে বলা আছে 250 মিটার একটি লম্বা ট্রেন 150 মিটার লম্বা ব্রিজকে অতিক্রম করতে 16 সেকেন্ড সময় নেয়। তাহলে দেখুন এই হচ্ছে একটি ট্রেন আর এই একটি ব্রিজ। যখন অতিক্রম করে যাবে তখন মোট দূরত্বটাই অতিক্রম করবে। তার মধ্যে ট্রেনটি হলো 250 মিটার লম্বা, ব্রিজটি হলো 150 মিটার লম্বা। অর্থাৎ 18 সেকেন্ডে সে কিন্তু যাবে এই মোট দূরত্বটা, অর্থাৎ 250 যোগ 150 মানে 400 মিটার যাবে 18 সেকেন্ডে। তাহলে ওর গতিবেগ আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, 400 মিটার যাচ্ছে 16 সেকেন্ডে। তাহলে 18 সেকেন্ডে পরবর্তী সময়ে একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করছে 18 সেকেন্ড। তাহলে 18 সেকেন্ডে কতটা যাবে আমি বের করে নিচ্ছি। দেখুন তো, তাহলে প্রথম ক্ষেত্রে 16 সেকেন্ডে যাচ্ছে 400 মিটার, দ্বিতীয় ক্ষেত্রে 18 সেকেন্ডে একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে। তাহলে 18 সেকেন্ডে কত যাবে যদি বার করি, তাহলে আমি প্রথমটার জন্য যেহেতু 16 সেকেন্ডে 400 মিটার যাচ্ছে, 1 সেকেন্ডে যাবে এটা 22 হলো, 18 সেকেন্ডে যাবে এটা ইন্টু 18, এটি হিসাব করে দেবো। দেখুন এখানে যদি কাটাকাটি করে 8 2 16, 8 5 40, 0 2 9 18, তার মানে 450 মিটার সে যাচ্ছে। এখন ট্রেনের দৈর্ঘ্য যোগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মিলিয়ে তাহলে আমি পাচ্ছি 450 মিটার। তার মধ্যে ট্রেনটি হচ্ছে 250 মিটার। তাহলে প্ল্যাটফর্মটি কত লম্বা হবে? 450 থেকে 250 আমি বাদ দিলাম, ফলে দেখুন হলো 200 মিটার, এবং এটি হবে প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য। দেখুন এখানে বলা আছে দীঘা ও বাঁকুড়া থেকে দুটি বাস পরস্পরের দিকে রওনা হলো। উহাদের গতিবেগ 40 কিলোমিটার পার আওয়ার এবং 50 কিলোমিটার পার আওয়ার, এবং দীঘা বাঁকুড়ার মধ্যে দূরত্ব হচ্ছে 280 কিলোমিটার। ধরুন এটি দীঘা এবং বাঁকুড়া, এদিক থেকে একটি ট্রেন যাচ্ছে, এদিক থেকে একটি ট্রেন যাচ্ছে পরস্পর বিপরীত দিকে। এর গতিবেগ ধরুন 50 কিলোমিটার পার আওয়ার আর এর গতিবেগ ধরুন 40 কিলোমিটার পার আওয়ার। যেহেতু এরা পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে,
তাই তাদের রিলেটিভ বা আপেক্ষিক গতিবেগ এই দুটো যোগ হয়ে যায়, অর্থাৎ তাদের আপেক্ষিক গতিবেগ হবে 40 + 50 = 90 কিলোমিটার পার আওয়ার। এখন ভেবে দেখুন এদের মধ্যে দূরত্ব, এই দুটো স্টেশনের মধ্যে দূরত্ব 280 কিলোমিটার। এরা 1 ঘন্টায় 90 কিমি কভার করে, তাহলে 280 কিমি কভার করতে কত সময় নেবে? 280/90, এবং এটি করলে যা পাবো সেটি উত্তর। তাহলে কাটাকাটি করুন, দেখুন এখানে পেলেন 28/9। যদি ভগ্নাংশে এটিকে প্রকাশ করেন, 9 3 যেহেতু 27, তাহলে 3 পূর্ণ 1 9, এত ঘন্টা পরে ওরা মিলিত হবে। পরের অঙ্কটিতে আসুন। দেখুন এখানে বলা আছে একটি অর্ধগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি করে 3 গুণ করা হলো, উহার ক্ষেত্রফল কত? তাহলে এটি দুটো ক্ষেত্র। প্রথম ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি ব্যাসার্ধটা r, দ্বিতীয় ক্ষেত্রে ব্যাসার্ধটা 3 গুণ করা হয়েছে, তাহলে হলো 3r। এখন আমাকে বলেছে অর্ধগোলকের ক্ষেত্রফল। তাহলে মনে রাখবেন যে কোনো একটি অর্ধগোলক যদি থাকে তার ক্ষেত্রফল হয় মোট 3πr²। এই বাঁকানো অংশটার জন্য 2πr², আর নিচের জন্য πr², অর্থাৎ মোট কিন্তু 3πr²। তাহলে প্রথম ক্ষেত্রে r বা ব্যাসার্ধ r, দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু ব্যাসার্ধ 3r। তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমি ক্ষেত্রফল বের করি, ক্ষেত্রফল কত হবে? 3πr², অর্থাৎ ব্যাসার্ধের স্কোয়ার। দ্বিতীয় ক্ষেত্রে যখন ক্ষেত্রফল বার করব তখন হবে 3π ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার। যখন করব ব্যাসার্ধ কিন্তু এখন হয়ে গেছে 3r, তাহলে তার স্কোয়ার। এখন লক্ষ্য করে দেখুন 3 স্কোয়ার মানে 9, 9 3 27 πr²। তাহলে আপনি দেখুন এখানে ক্ষেত্রফলটা কত বৃদ্ধি পেল? বৃদ্ধি পেল অবশ্যই 27 πr² মাইনাস 3πr², অর্থাৎ 24 πr² বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাকে বার করতে হবে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখুন এখানে প্রথম ক্ষেত্রে ক্ষেত্রফল ছিল 3πr², সেখানে বৃদ্ধি পেয়েছে 24 πr²। তাহলে লক্ষ্য করে দেখুন 3πr² বৃদ্ধি পেয়েছে, 3πr² বৃদ্ধি পেয়েছে 24 πr²। একে এবং 100তে কত? যদি একে বার করতে হয় তাহলে আমরা কি করি? একে তখন 24 πr²কে ভাগ করলাম 3πr², যেহেতু 100তে বার করতে হবে তাহলে ইন্টু 100। তাহলে এখানে πr², এখানে πr² কেটে গেল, 3 8 24 হলো, 8 ইন্টু 100 মানে 800% হলো। এটি উত্তর। দেখুন এখানে বলা আছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি হচ্ছে 4 সেমি আর 6 সেমি। ধরুন এই একটি ট্রাপিজিয়াম আছে, এই ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু থাকে, এই বাহুটি ধরুন সমান্তরাল। এই দুটি বাহু একটি বলেছে 4 সেমি আর একটি 6 সেমি, এটা 4 ধরুন, এটা 6 ধরুন। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 5। তাহলে এই দুটো সমান্তরাল বাহুর মধ্যবর্তী দূরত্ব মানেই লম্ব দূরত্ব, সেটি ধরুন 5 যদি হয় তাহলে ক্ষেত্রফল কত? মনে রাখবেন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের যে সূত্রটা আমরা ইউজ করি সেটি হলো, সবসময় এটি মনে রেখে দেবেন, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, এটা করতে হয়, ইন্টু ওদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে বলুন এখানে হলো হাফ, সমান্তরাল বাহুদ্বয়ের একটা 4 আর একটা 6, এই দুটো সমষ্টি, অর্থাৎ 4 যোগ 6 ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব কত? 5। তাহলে দেখুন এটি হিসাব করে কত পাচ্ছেন? হাফ 4 6 যোগ করলে হলো 10 ইন্টু 5, 50/2, অর্থাৎ 25 বর্গ সেমি। এটি হবে অ্যান্সার। পরের অঙ্কটি দেখুন। দেখুন এখানে বলা আছে কোনো আসল 10 বছরে দ্বিগুণ হলে সুদের হার কত? মনে রাখবেন 10 বছরে দ্বিগুণ, তাহলে আসল যেটা ছিল, আমি ধরলাম আসল ছিল পি, তাহলে সুদও তাকে পেতে হবে পি, তবেই না দুটো মিলে 2p অর্থাৎ দ্বিগুণ হবে। বোঝা গেল? তাহলে আমার আসল যেটি সেটিও হবে পি, সুদ যেটি সেটিও কিন্তু হবে পি। তাহলে আমাদের সেই সূত্রটা কাজে লাগাচ্ছি, সুদ মানে পি সমান আসল ইন্টু সময় কত? 10 বছর, ইন্টু r/100। এখানে সুদের হারটা আর বেরিয়ে যাবে। তাহলে দেখুন পি ক্যান্সেল হলো, 10-এর 0 0 ক্যান্সেল হলো, এদিকে যেহেতু 1 আছে তাহলে গুণ হয়ে আর সমান পেল 10%। তাহলে এটি হবে উত্তর। একটা শর্টকাট বলে রাখি, যদি এরকম অংশ দেখেন যে দ্বিগুণ হচ্ছে, যত বছরই দ্বিগুণ হোক না কেন, তো আপনি যেটি করবেন সবসময় 100কে যত বছরে দ্বিগুণ হচ্ছে সেটা দিয়ে ভাগ করে দেবেন। তাহলে ভাগ করুন, দেখুন কত পেলেন? 10%ই উত্তর হবে। ধরুন এখানে যদি আমাকে বলতো 20 বছরে দ্বিগুণ হয়, তাহলে কি করতেন? 100/20 করে দিতেন, তাহলে কাটাকাটি গিয়ে দেখুন 5% হতো। এটি উত্তর হবে। এটি শর্টকাটটি মনে রেখে দেবেন। নেক্সট অঙ্কটিতে দেখুন বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, 4টি ভগ্নাংশ দিয়েছে। প্রথমে 4টি ভগ্নাংশকে উপর নিচে লিখে নিন, তারপর হচ্ছে 5-এর 12, তারপর 7-এর 16 এবং তারপর হচ্ছে 11-এর 24। দেখুন এরপর যেটা করবেন, এখানে যেগুলো হর আছে অর্থাৎ 8,
12, 16 এবং 24 এদের লসাগু বের করে নিন। তাহলে এদের লসাগু আপনি অতি সহজেই বার করতে পারবেন এবং দেবেন এদের লসাগু হবে 48। তাহলে মনে রাখবেন প্রত্যেকটার হরটা 48 করতে হবে। এখানে দেখুন 8 আছে, এটাকে 48 করতে হলে 6 দ্বিগুণ করতে হবে, যেমন নিচে 6 করলাম উপরেও 6 করব। 12 আছে, এটাকে 48 করতে হলে 4 দ্বিগুণ করতে হবে নিচে এবং উপরে। 16 আছে, এটাকে 48 করতে হলে 3 দ্বিগুণ করতে হবে উপরে এবং নিচে। এটিও দেখুন 24 আছে, 48 করতে হলে 2 দ্বিগুণ করতে হবে উপরে নিচে। এরপর দেখুন গুণ করে যেটি পাচ্ছেন, তাহলে এটি পেলেন 18/48, এটি পাওয়া গেল 20/48, এটি পাওয়া গেল 7 3 21/48, এটি পাওয়া গেল 22/48। এরপর নিচের হরগুলো সবার সমান চলে এসছে এবং সেটা 48। এরপর ওপরেরগুলো যাচাই করে দেখুন, যে বড় সে বড়, যে ছোট সে ছোট। এখানে দেখুন 18, এখানে 20, এখানে 21, এখানে 22। তাহলে অবশ্যই বুঝতে পারছেন 18 সবচেয়ে ছোট, তারপরে 20, তারপরে 21, তারপরে 22। যেহেতু মানের ঊর্ধ্বক্রম বলেছে তাহলে ছোটোর থেকে লিখতে হবে। তাহলে ছোট সবসময় পেলাম কত, 18টি যেহেতু ছোট এবং সেটি এসছে 3-8 থেকে, তাহলে প্রথমে 3-8, তারপর আমার পড়ছে 20 অর্থাৎ 5-12, তারপর আমার পড়ছে 21 মানে 7-16, তারপর পড়ছে 22 অর্থাৎ 11-24 এবং এটি হলো ওই ক্রমটি। পরের অঙ্কটি দেখুন। দেখুন এখানে বলা আছে 1440 মিটার দূরত্বের মধ্যে 13টি খুঁটি পোতা হলো, প্রতিটি খুঁটির মধ্যেকার দূরত্ব কত? মনে রাখবেন 13টা খুঁটি যদি পোতা হয় কোনো একটি জায়গাতে, 13টি খুঁটি পোতা হলে তার মাঝের গ্যাপ বা অন্তর হবে 12টি, একটি কম হয় 13 - 1 12টি। যেমন একটি সহজ উদাহরণ দিচ্ছি, ধরুন 3টি খুঁটি পোতা হয়েছে 1 2 3, দেখুন মাঝের গ্যাপ এই একটি দুটি কিনা, মানে একটি কম হয়। তাহলে এখানে যেহেতু 13টি খুঁটি পোতা হয়েছে তাহলে মাঝের গ্যাপ কত, 12টি। এই 12টি গ্যাপ দিয়ে পূর্ণ হয়েছে মোট দূরত্বটি অর্থাৎ 1440। তাহলে প্রতিটি খুঁটির মধ্যবর্তী দূরত্ব বার করতে হলে আমি অবশ্যই এটিকে 12 দিয়ে ভাগ করে দেবো। 12 12 144 আপনারা জানেন, তাহলে 120 অর্থাৎ প্রতি দুটি খুঁটির মধ্যবর্তী দূরত্ব হবে 120 মিটার। পরের অঙ্কটি দেখুন, এখানে বলেছে একটি সমবাহু ত্রিভুজের বাহু যদি 3 সেন্টিমিটার হয় তাহলে পরে তার উচ্চতা কত? একটা কথা মাথায় রাখবেন যে কোনো ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের বাহু যদি আপনাকে বলে দেয় তাহলে তার উচ্চতা যদি বার করতে হয়, যে কোনো সমবাহু ত্রিভুজের উচ্চতার সঙ্গে বাহুর একটা সম্পর্ক আছে এবং সেই সম্পর্কটি হলো উচ্চতার মান হয় √3/2 ইন্টু বাহু। বোঝা গেল? অতি সোজা অঙ্ক এটি। তাহলে এখানে করুন √3/2 আর দেখুন বাহুটি বলেছে 3 সেন্টিমিটার, তাহলে ইন্টু 3, তাহলে কত পেলেন 3√3/2 সেন্টিমিটার। পরের অঙ্কটি দেখুন, এখানে বলা আছে 2.3 এবং 1.2 এর পার্থক্যের 3.3 সঙ্গে 4 গুণ করলে কত হবে? তাহলে কি বলেছে, প্রথমে এই সংখ্যা এবং এই সংখ্যার পার্থক্য মানে বিয়োগফল করব। তাহলে 2.3 বিয়োগ 1.2 এই দুটোর যে পার্থক্য হলো তার পার্থক্যের 3.3 এর বললেই গুণ বোঝায়। তাহলে 3.3 গুণ করলাম, এর সঙ্গে আবার 4 গুণ করলে তাহলে এর সঙ্গে 4 গুণ করুন, যেটি হবে সেটি হবে ফাইনাল অ্যান্সার। তাহলে দেখি এটি যোগ বিয়োগ করে কত হয়, 5 দিয়ে 10 আর 3 13 5 হলো, বিয়োগ এটি দেখুন 3 একে 3 আর 2 5 মানে 5 3 হলো, এটিও হিসেব করে নিই 4 3 12 13 14 15 4 হলো এবং দেখুন ইন্টু এখানেও 4 হলো। এই দুটি পরে কেটে দিচ্ছি। তাহলে দেখুন এই দুটি যখন বিয়োগ করব তখন লসাগু অবশ্যই 5 3 15 হলো, যেহেতু 5 3 15 3 13 39 মাইনাস 3 5 15 5 5 25 এই অংশটি হলো। এরপর আমি যেটি করব ইন্টু এখানে আছে 4 উপরে 15 ইন্টু 4, তাহলে দেখুন তো এই 4 দুটি ক্যান্সেল করে দিলাম। এইটি বিয়োগ করুন, দেখুন 14/15 হচ্ছে, তার সঙ্গে দেখুন আলটিমেটলি 15 গুণ আছে, তাহলে এই 15 15 ক্যান্সেল হলো, ফলে আমার উত্তর রইল 14 এবং এটি কিন্তু উত্তর হবে। পরের অঙ্কটি দেখুন। দেখুন এখানে বলা আছে 3টি ক্রমিক ধনাত্মক স্বাভাবিক জোড় সংখ্যার গুণফল সর্বদা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য? প্রথমত ধনাত্মক নিতে হবে, ক্রমিক মানে পরপর নিতে হবে, স্বাভাবিক সংখ্যা নিতে হবে। জানেন স্বাভাবিক সংখ্যা সবসময় 1 থেকে শুরু হয়, 1 2 3 4 5 ইত্যাদি। তাহলে প্রথম 3টি স্বাভাবিক সংখ্যাই আপনি নিন। প্রথম পরে অবশ্যই 2 স্বাভাবিক সংখ্যা এবং জোড়, তারপরে স্বাভাবিক এবং জোড় সংখ্যা হচ্ছে 4, তারপরে স্বাভাবিক এবং জোড় সংখ্যা হচ্ছে 6। মনে রাখবেন তফাৎটা 2 2 করে থাকে, প্রথমটি 2 তারপরে তফাৎ 2 তারপরে দেখুন আবার তফাৎ 2, এই তিনটিকে গুণ করে দিন। তাহলে 2 4 8 8 6 48 এবং এটি হবে উত্তর।
তাহলে এখানে কি চেয়েছে, জোড় সংখ্যার গুণফল সর্বদা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য, তাহলে সবসময় 48 উত্তর হবে, সবসময় 48 দ্বারা বিভাজ্য হবেই। এর পরবর্তীকালে আপনি যে কোনো 3টে সংখ্যা পরপর নিন এবং নিয়ে চেক করে দেখুন, এবং সেখানেও কিন্তু আপনি 48 পাবেন। দেখুন এখানে বলা আছে কোনো সংখ্যাকে 225 দ্বারা ভাগ করলে 25 ভাগশেষ থাকে, উহাকে 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে, এরকম একটি অঙ্ক আমি আগে বলেছি। তো 225 দ্বারা ভাগ করলে কি হলো সেটা দেখার দরকার নেই, কত ভাগশেষ থাকছে দেখুন 25, পরবর্তী সময় 17 দ্বারা ভাগ করছেন, তাহলে আমি কি বলেছিলাম, এই 25কে জাস্ট 17 দিয়ে ভাগ করে দিন, 17 দিয়ে ভাগ করুন, 17কে 17 হলো, বাকি রইল 8, ভাগশেষ কত রইল 8, এবং এটি উত্তর হবে। তাহলে এক্ষেত্রেও ভাগশেষ হবে কিন্তু 8, এবং এটি অ্যান্সার। এখানে বলেছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 88 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। দেখুন 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত বলুন, 5টা নয়, এটা আমরা জানি, 5টা নয়, এটা হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, কিন্তু আমাকে চেয়েছে 88 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হতে হবে, 88 দ্বারা এটাকে সম্পূর্ণরূপে ভাগ করা যায় না। তাহলে আপনি কি করবেন, প্রথমে এটাকে 88 দিয়ে ভাগ করুন, 88 1কে 88 হলো, আপনার বাকি রইল 1 1, পরবর্তী একটি 9কে নামিয়ে দিন, আবার 88 1কে 88, তাহলে আপনার রইল এখানে 1, এখানে 8 আর 3 11, তারপর আবার একটি 9 নামান, 88, এরপর যাবে 3-এ 264, আবার এটি বিয়োগ করুন, এখানে লিখছি, তাহলে 64 বিয়োগ করলে আপনি পাচ্ছেন এখানে 5, এখানে হচ্ছে 5, আবার পরের 9টি নামিয়ে দিন, এরপর দেখুন 88 6-এ যাবে, 88 6 হচ্ছে 528, এরপর লক্ষ্য করে দেখুন, এরপর আপনি যখন এটি বিয়োগ করবেন, আর এখানে কোনো সংখ্যা নেই, এটি বিয়োগ করলে পাচ্ছেন 1 এবং 3 31, তাহলে 31 ভাগশেষ থেকে যাচ্ছে, যার জন্য এটা পূর্ণ বিভাজ্য নয়। তাহলে আপনি কি করবেন, ওই সংখ্যাটির থেকে, অর্থাৎ 5টি নয়, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 31 বিয়োগ করে দিন, 31 বিয়োগ করুন, দেখুন কত হচ্ছে 8, এখানে হলো 6 9 9 9, এই যে সংখ্যাটি, সেই সংখ্যাটি কিন্তু 8 দ্বারা 88 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, এবং এটি হবে উত্তর। এখানে বলেছে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 10 12 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 6 ভাগশেষ থাকবে, 10 12 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 6 ভাগশেষ থাকবে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে প্রথমে আমি যেটি করব সেটি হচ্ছে 10 12 এবং 15 এদের লসাগু বার করে নেব, জানেন এদের লসাগু হয় 60, তবু আমি করে দেখিয়ে দিচ্ছি। 2 দিয়ে প্রথমে কাটলো, 2 5 10, 2 6 12, 15 রইল, আবার দেখুন এটিকে 5 দিয়ে যাবে, 5 1 5, 6 রইল, 5 3 15, 3 দিয়ে যাবে, 1 রইল, 3 2 6, 3 1 3, তাহলে 3 2 6, 5 30, 2 60 হলো, তাহলে কত লসাগু পেলেন 60। এরপর মনে রাখতে হবে 60 দিয়ে 3 অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যাটা আপনাকে বার করতে হবে, যেটা 60 দ্বারা প্রথমে পূর্ণ বিভাজ্য। তাহলে লক্ষ্য করে দেখুন 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 999, তারপর 1000, এটি কিন্তু 4 অঙ্কের সংখ্যা পড়ে যায়, তাহলে আমাকে দেখতে হবে 1000-এর আগের কোন সংখ্যা 60 দ্বারা বিভাজ্য। দেখুন 60 আমরা জানি 16 6 96 হয়, তাহলে 60 ইন্টু 16 মানে হলো 960, এরপর যদি আরও 60 গুণ করেন মানে এর সঙ্গে 60 যোগ হবে, সেটা 1000 পেরিয়ে যাবে, তাহলে এটি হলো শেষ 3 অঙ্কের সংখ্যা যেটি 60 দ্বারা পূর্ণ বিভাজ্য, কিন্তু এখানে বলেছে 6 ভাগশেষ থাকবে। তাহলে আপনিও করুন কি, 960-এর সঙ্গে 6 যোগ করে দিন, তাহলে কি পেলেন 966। এটি দেখুন 3 অঙ্কের সংখ্যা, এবং এই সংখ্যাটিকে এই 3টি সংখ্যার যে কোনো একটি দিয়ে ভাগ করুন, দেখুন 6 ভাগশেষ থাকবে। এখানে কি বলেছে, বলেছে 337 তার হোল টু দি পাওয়ার 337, এর একক স্থানীয় অঙ্কটি কত। একক স্থানীয় অঙ্ক বার করতে গেলে যেটি পাওয়ার থাকে সেটি 4 দিয়ে প্রথমে ভাগ করতে হয়, 4 দিয়ে প্রথমে ভাগ করতে হয়, এই নিয়মটি আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি, আগের ভিডিওগুলো একটু দেখে নেবেন। 4 দিয়ে ভাগ করুন, 4 8 হলো 32, আর একে 33 17, 4 4 16, আর একে 17, কত রইল 1। তাহলে এইটির পরিবর্তে সম্পূর্ণরূপে ওটিকে প্রতিস্থাপিত করে এই ভাগশেষ যেটি রইল সেটি লিখুন, তাহলে 7 তার হোল টু দি পাওয়ার 1, শেষ অঙ্ক এককের অঙ্ক কত 7 তার হোল টু দি পাওয়ার 1, তার মানে তো 7ই পাওয়া যাবে, তাহলে একক স্থানীয় অঙ্কটি হয়ে যাবে 7। ঠিক সিমিলার একটি অঙ্ক পরের অঙ্কটিতে দেখুন, এই অঙ্কগুলি আমাকে এক ভাই দিয়েছে এবং সেই এগুলি করতে বলেছে, তার অনুরোধে এই ভিডিওটি আমার বানানো, এবং অনেক রকম অঙ্ক আমিও নিজেও কম্পাইল্ড করেছি। তো যাই হোক, এখানেও একক স্থানীয়ের আরেকটি অঙ্ক আছে, যেমন দেখুন এখানে দিয়েছে 264 তার হোল টু দি পাওয়ার 102 এবং 264 তার হোল টু দি পাওয়ার 103, এর একক স্থানীয় অঙ্ক কত।
তাহলে এখানে পাওয়ারটা 102, এখানে 103। তাহলে দেখুন প্রথমটি 102, একেও 4 দিয়ে ভাগ করুন। 4 2 8, 22, 4 5 20, তার ভাগশেষ রইল 2। ফলে এটিকে সম্পূর্ণ রিপ্লেস করে পাওয়ারটি 2 লিখুন। তাহলে বুঝতেই পারছেন, আবার 103কে যখন ভাগ করবেন তখন ভাগশেষটি আরেক বেশি, মানে 1 থাকবে। তাহলে 264, তার হোল টু দি পাওয়ার 3 হবে। ভাগশেষটি আরেকটি বেড়ে যাবে, 3 হবে। ভাগ করে দেখে নিতে পারেন। যাই হোক, এখন দেখুন শেষ অঙ্কটি 4, তার স্কোয়ার কত হয়? 4 স্কোয়ার 16, তাহলে এককের অঙ্ক হলো 6। প্লাস এখানে দেখুন 4 কিউব, 4 4 16, 4 64, তাহলে কত হলো? শেষ সংখ্যাটি হলো 4। তাহলে এই দুটিকে যোগ করুন, কত হবে? আমি বুঝতেই পারছেন, তাহলে এই দুটি যোগ করলে 10 আসবে এবং যার এককের অঙ্কটি হবে 0। দেখুন এখানে বলেছে দুটি ধনাত্মক সংখ্যার বর্গের পার্থক্য 228, কিন্তু সংখ্যা দুটির পারস্পরিক পার্থক্য 6। ছোট সংখ্যাটি কত? এর জন্য সংখ্যা দুটিকে এ বি ধরে তাদের বর্গ পার্থক্য করে ইত্যাদি অনেক করা যায়, কিন্তু এত বড় করে করার কোনো প্রয়োজন নেই। আমি যেটি বলছি সেটি মনে রাখবেন। যে সংখ্যা দুটির ক্ষেত্রে এই অঙ্কটি করা হয়েছে সেই সংখ্যা দুটির যোগফল বার করার একটা সহজ উপায় আছে। সেই সংখ্যা দুটির যোগফল হবে 228কে 6 দিয়ে ভাগ করে দিন। আবার সেই সংখ্যা দুটির বিয়োগফল এখানে কিন্তু আপনাকে বলে দেওয়া হয়েছে 6। লক্ষ্য করে দেখুন, পার্থক্য 6 মানে বিয়োগফল 6। তাহলে যদি দুটি সংখ্যার যোগফল বলে দেওয়া থাকে, এটি কাটাকাটি করে নিন, দেখুন 38 হচ্ছে। তাহলে যদি সংখ্যা দুটির যোগফল বলে দেয় এবং বিয়োগফল বলে দেয়, তাহলে সংখ্যা দুটি বার করার সহজ উপায় হচ্ছে এই সংখ্যা দুটিকে একটা অঙ্কে, আমি এর আগে বলেছি, যোগ করে 2 দিয়ে ভাগ করুন এবং ওদেরকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করুন, দুটো সংখ্যা পেয়ে যাবেন। তাহলে দেখুন আমাকে যেহেতু ছোট সংখ্যাটি চেয়েছে, তাহলে নিশ্চয়ই এটিই ছোট হবে, কারণ এখানে বিয়োগফল হয়েছে। তাহলে 38 থেকে 6 বাদ দিলে হলো 32/2, তার মানে দেখুন তো হলো 16, এবং এটি উত্তর হবে। মনে রাখবেন, আবার আমি বলে দিচ্ছি, যোগফল বার করার উপায় হচ্ছে বর্গের পার্থক্য যেটা ছিল সেটাকে পারস্পরিক পার্থক্য দিয়ে ভাগ করে দেবেন, এটি ওই সংখ্যা দুটির যোগফল পাবেন। বিয়োগফল তো বলাই আছে। তাহলে পরে কি করবেন? সংখ্যা দুটি বার করার উপায় হচ্ছে যোগফল এবং বিয়োগফলকে যোগ করে 2 দিয়ে ভাগ, যোগফল বিয়োগফলকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে কিন্তু আপনি উত্তরটি পেয়ে যাবেন। এখানে আবার একটি অঙ্ক আছে এককের সংখ্যা নির্ণয়। দেখুন এখানে 11 টু দি পাওয়ার 1, 12 টু দি পাওয়ার 2, 13 টু দি পাওয়ার 3, 14 টু দি পাওয়ার 4, 15 টু দি পাওয়ার 5, 16 টু দি পাওয়ার 6 ইত্যাদি বার করতে দিয়েছে। তাহলে যতদূর অবধি করা যাবে আমি করে নিচ্ছি। 1 তার পাওয়ার 1 থাকলে এককের সংখ্যা 1 হবে। 2 এককের সংখ্যা, তার বর্গ স্কোয়ার 4 হবে। 3 তার স্কোয়ার 9 হবে। এখানে দেখুন যখন 14 টু দি পাওয়ার 4 আপনি করছেন, তখন এর পূর্ববর্তী নিয়ম আমি বলেছি আগেই, জোড় সংখ্যা 4, তার পাওয়ারে আবার জোড় সংখ্যা 4 যদি থাকে, তাহলে মনে রাখবেন সবসময় এককের সংখ্যাটি হয় 6। 4 স্কোয়ার ভেবে দেখুন 6, 4 টু দি পাওয়ার 4 ভেবে দেখবেন শেষে 6ই হবে। এটি আমি একটি নিয়ম অনুসারে আপনাদেরকে আগে কিন্তু দেখিয়ে দিয়েছি। তারপর দেখুন আবার এখানে যেটি আছে 15 টু দি পাওয়ার 5, 5 টু দি পাওয়ার 5, অর্থাৎ বিজোড় সংখ্যা তার পাওয়ারে আবার বিজোড় সংখ্যা। এখন ব্যাপারটা হচ্ছে মনে রাখবেন শেষে যদি 5 থাকে, তার পাওয়ার যাই থাক না কেন এককের অঙ্ক 5ই হবে। 5 এর পাওয়ার যাই হোক সবসময় মনে রাখবেন 5ই হবে। পরবর্তী একইভাবে 6 এর পাওয়ার যখন 6 আছে, তখন সেটাও কিন্তু 6ই হবে। জোড় সংখ্যার পাওয়ার জোড় সংখ্যা 6 টু দি পাওয়ার 6। এবার এগুলিকে যোগ করে দিন, দেখুন কত পাচ্ছেন। এগুলি সব এককের অঙ্ক প্রত্যেকটার জন্য। 1 আর 4 5, 9 14, 14 আর 6 20, 25, 25 আর 6 31। তাহলে এখানে এককের অঙ্ক কত পেলেন? 1। তাহলে 1ই হলো উত্তর, অর্থাৎ এককের সংখ্যা হচ্ছে 1। পরের অঙ্কটি দেখুন, এখানে বলেছে 10 থেকে 50-এর মধ্যে যে মৌলিক সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলেও মানের কোনো পরিবর্তন হয় না, তার বর্গ কত? তাহলে মনে রাখবেন 10 থেকে 50-এর মধ্যে অনেক মৌলিক সংখ্যা আছে, কিন্তু এমন একটি মৌলিক সংখ্যা আপনাকে খুঁজে বার করতে হবে যার অঙ্কগুলো স্থান পরিবর্তন করলে 10 থেকে 50-এর মধ্যে অবশ্যই যে কোনো অঙ্ক 2 অঙ্কের হবে। তাহলে একক এবং দশক থাকবে। এককের অঙ্কটা দশকে, দশকের অঙ্কটা এককে লিখলেও কোনো পরিবর্তন হবে না, মান একই থাকবে। সেরকম একটি মৌলিক সংখ্যা আপনাকে খুঁজে বার করতে হবে। অবশ্যই বুঝতে পারছেন 10-এর পরে 11 পড়ে এবং এটি মৌলিক সংখ্যা, আর এদের স্থান বিনিময় করলে আবার সেই 11ই থাকে। এখন আপনাকে যেটি বলেছে যে মানের কোনো পরিবর্তন হয় না, তার বর্গ কত? তাহলে এই যে সংখ্যাটি পেলেন যেটি মৌলিক সংখ্যা 10 থেকে 50-এর মধ্যে এবং মানের পরিবর্তনে, অর্থাৎ এককের অঙ্কগুলোর পরিবর্তনে মানের কোনো পরিবর্তন হয় না, তার বর্গ কত? সহজেই বুঝতে পারছেন 11 বর্গ 121 হয় এবং এটি উত্তর। অঙ্কটি কত সোজা ভেবে দেখুন। দেখুন এখানে বলা আছে 7 <=
2x মাইনাস 3 লেস দেন 17। এর এক্স পূর্ণবর্গ সংখ্যা হলে এক্স এর মান কত? তাহলে প্রথমে এক্সটা আপনাকে বার করতে হবে, রেঞ্জটা প্রথমে বার করতে হবে। তার জন্য এই প্রথমে 3টাকে হাঁটাতে হবে। এর উপায় হচ্ছে একটা 3 অ্যাড করতে হবে, তাহলে -3 এবং +3 করে এই 3টা থাকবে না। তাহলে সবার সঙ্গে 3 যোগ করে দিন। 7-এর সঙ্গেও 3, এখানে 2x মাইনাস 3 ছিল তার সঙ্গেও 3 যোগ করুন, এখানে 17-এর সঙ্গে 3 যোগ করুন। দেখুন তো এটি যোগ করার ফলে 10 হবে, এখানে 3 কেটে গিয়ে 2x হবে, এখানে 20 হবে। কিন্তু লক্ষ্য করে দেখুন এখানে একটি 2 বসে আছে, তাহলে সবাইকে আবার 2 দিয়ে ভাগ করে দিন। 10কেও 2 দিয়ে ভাগ করলাম, এখানে 2xকেও 2 দিয়ে ভাগ করলাম, এখানে 20কেও 2 দিয়ে ভাগ করলাম। তাহলে ভাগ করার ফলে এটা 5 হলো কিনা বলুন? এখানে x হলো, আর এটা ভাগ করার ফলে 10 হলো। এরপর ভেবে দেখুন x এর মান হচ্ছে 5-এর থেকে বড় কিন্তু 10-এর থেকে ছোট, 5-এর থেকে বড় কিন্তু 10-এর থেকে ছোট এবং পূর্ণবর্গ হতে হবে। তাহলে ভেবে দেখুন 5 থেকে 10-এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা শুধু 9ই আছে কিনা বলুন, এবং তাহলে এটি উত্তর হবে, মনে রাখবেন। পরবর্তী অঙ্কটি দেখুন, এখানে বলেছে আবার একটি একক স্থানীয় অঙ্ক দিয়েছে। তাতে কি কি সংখ্যা আছে? প্রথমে 312, তারপর 316, তারপর 291, তারপর 523, তারপর 329, তারপর 627। বলে যে এককের অঙ্ক কত? আপনি অঙ্কটি করবেন যখন, তখন এককের অঙ্ক ধরেই করবেন, অর্থাৎ এখানে 2, 6, 1, 3, 9, 7 এগুলি প্রযোজ্য। প্রথমে ভেবে দেখুন 2 আর 6 যখন গুণ করবেন 12 পান, তাহলে এককের সংখ্যা কত পেলেন? 2, এটির জন্য 2 লিখে রাখুন। তারপরে এককের সংখ্যার সঙ্গে যখন 2 গুণ করবেন, 2 এবং 1 গুণ করলে কত পান? 2, এবং এর জন্য 2 লিখে রাখুন। তারপর আবার এককের সংখ্যা যখন গুণ করবেন, 2 আর 3 গুণ করলে কত পান? 6, এককের সংখ্যা লিখে রাখুন। 6, 9 গুণ করলে কত পান? 54, তাহলে 4 লিখে রাখুন। আবার 4-এর সঙ্গে এর এককের সংখ্যা 7 যখন গুণ করবেন কত পান? 28, তাহলে এককের অঙ্ক কত পেলেন? 8, এবং এই 8ই হলো উত্তর, মনে রাখবেন। যাই হোক, আমার এই অঙ্কগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং যারা রেলের পরীক্ষা দিচ্ছে তাদের জন্য অবশ্যই এই অঙ্কগুলি শেয়ার করে দেবেন, কারণ সবারই উপকারী লাগুক, এবং আপনার বন্ধুবান্ধবদের মধ্যেও শেয়ার করবেন। এবং আপনাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি সেই সংক্রান্ত অঙ্কের ভিডিও এই রকমভাবে তৈরি করে দেব। ধন্যবাদ।